ভয় পাচ্ছ কেন? ভেতরে আসতে বলবে না? আশাবরী দরজার হাতলটা শক্ত করে চেপে ধরে বিমূঢ়তা কাটিয়ে কিঞ্চিত ধরা গলায় বলল, আপনি এখানে কি চান? আমি এখন সাইটে বেরুচ্ছি। যুথিকা আশাকে পাশ কাটিয়ে ভেতরে প্রবেশ করে নির্লিপ্তভাবে বলল, তা আমার জানার প্রয়োজন নেই। আমি তোমার সঙ্গে কথা বলতে এসেছি, বলেই যাব। আশা অস্থির হল না। একটা দম নিয়ে নিজেকে প্রবোধ দিল কেবল। এরপর একইভাবে দাঁড়িয়ে ভেতরে ঢুকে পড়া যুথিকার দিকে ঘুরে দাঁড়িয়ে বলল, বলুন, কিন্তু সেদিনের মতো যে মারার পরিকল্পনা নিয়ে আসেননি তা কি করে বিশ্বাস করব? বিশ্বাস অবিশ্বাস একান্ত তোমার ব্যাপার, কিন্তু সেদিনও আমি তোমাকে মারতে আসিনি। তোমার রূঢ় কথাবার্তাই আমাকে বিকৃত করে তুলেছিল। সব শুনেছ নিশ্চয়? আমি আর স্বাভাবিক নই। আমার নিজের একটা পাপ আমাকে দেশখ্যাত অভিনেত্রী থেকে একজন পাগলে পরিণত করেছে। আমি সব হারিয়েছি, সব। আমি মানুষের সঙ্গে কথা বলার জন্য ছটফট করি, কিন্তু কেউ আমার সঙ্গে কথা বলে না। ভাবে, এই বুঝি তাকে মেরে ফেলব। এমনকি আমার মাও আমাকে ভয় পায়। এটা কি কম যন্ত্রণাদায়ক আশা? এসব আমার পাপের ফল। আমার আরেকটা পাপের কথা শুনবে আশা? ততক্ষণে আশা নিশঙ্কে দরজা ভেজিয়ে যুথিকার পিছু পিছু ঘরে এসে দুটো মোড়া পেতে বসেছে। আশার ভেতরকার তুষানলও যেন কিছুটা নিষ্প্রভ হয়ে এল। যুথিকার প্রশ্নে সে একটু চমক ভাঙা মাথা তুলে নরমভাবে বলল, পাপের কথা শুনে কি হবে? যুথিকা আশার অনাগ্রহ অগ্রাহ্য করে বলল, তুমি ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদুতে বিশ্বাস কর? পাপের সঙ্গে এর যোগসাজশটা কোথায় তা ভেবেই আশা ভেতরে ভেতরে কৌতূহলী হয়ে ওঠে। ঈষৎ মাথা নেড়ে বলল, করি। মনির ভাইকে একবার করেছিল তার চাচারা। আমি করতাম না। যুথিকা বলে দৃঢ় অথচ বিষণ্ণভাবে ঠোঁট বাঁকিয়ে, কিন্তু বিশ্বাস না করেও আমি তোমাকে আর অভিনবকে ব্ল্যাক ম্যাজিক করি। আশাবরী চোখদ্বয় অস্বাভাবিক বিস্ফারিত করে তাকালো যুথিকার দিকে। যুথিকা সেদিকে দৃকপাত মাত্র না করে মেঝের ওপর অপরাধ নির্লিপ্ত দৃষ্টি বিছিয়ে বলে চলল, রাঙামাটিতে শুটিংয়ে গিয়ে আমি একজন তান্ত্রিকে দেখা পাই। শুরুতে বিশ্বাস না করলেও পরে স্থানীয়দের প্রশংসা শুনে তার কাছে গেলাম। সে ব্ল্যাক ম্যাজিক করতে রাজি, কিন্তু টাকা লাগবে অনেক। রাজি হলাম। তুলির মাধ্যমে তোমার একটা গামছা আর অভিনবের একটা কাপড় নিলাম তার কথায়। তুলির দোষ নেই। আমি ওর ছোট ভাইয়ের ক্ষতি করার ভয় দেখিয়েছিলাম। কাজ হয়ে যায়। এরপর আশ্চর্যজনকভাবে আমি তোমার আর অভিনবের মধ্যে একটা অস্পষ্ট দূরত্ব দেখতে পেয়েছি। বিষণ্ণ যুথিকা আচানক খলখলিয়ে হেসে ওঠল। আবারও হাসির দমকে তার টিনটিনে তনুখানি বাঁকা হয়ে পড়ে আসার ওপর। হাসি না থামিয়েই সে বলে, নয়তো তুমি কিভাবে বিশ্বাস করো যে অভিনবের আমার প্রতি এত অনীহা? সে অভিনব আমার সঙ্গে প্রেম করার ব্যাপারে পাহাড়ের মতন অটল ছিল। সে অভিনব কি করে শুধুমাত্র পরিবারের চাপে আমাকে বিয়ে করতে পারে? কেমন হাস্যকর না? অভিনব তুমি সহ অন্য কাউকে নিজের পাশে কল্পনা করতে পারেনি, এটাও ব্ল্যাক ম্যাজিকের কারসাজি ছিল। কিন্তু প্রায় 2 বছর পর আমার বান আমার ওপরেই যেন এসে পড়ে। আমি বুঝেছি জোর করে কিছু ছিনিয়ে নিলে সেটা দ্রুতই হাঁসফোঁসকে বেরিয়ে যায়। যুথিকা থামল। হাত বাড়িয়ে পানি চাইল। আশা কিচেনে এসে ঘটি কাত করে পানি এনে দিল। থেকে থেকে তার স্মরণে এলো যে হ্যাঁ, কোনো একসময় তার একটি ব্যবহার্য গামছা ছাদের রোদ্দুরে শুকাতে দেওয়ার পর আর পাওয়া যায়নি। ভেবেছিল, হালকা সুতির গামছা, বাতাসে উড়িয়ে নিয়ে গিয়েছিল হয়তো। আশার তখন বড় অর্থাভাব ছিল বলেই বেশ কয়েকদিন অপারগ হয়ে তুলির তোয়ালে ব্যবহার করেছিল সে। আজ সেসব দিনগুলোর কথা মনের চিত্রপটে স্পষ্ট মূর্তিমান হল। স্টিলের ঠান্ডা গ্লাসের পানিটুকু পুরোটাই গলায় ঢেকে যুথিকা আবার বলল, আশা তোমাকে এসব বলার কারণ হল,
তুমি অভিনবকে গিয়ে সব বলবে। আমি ওকে এই 2-2.5 বছরে অনেক কষ্ট দিয়েছি। ওকে বলো যাতে ও কালো দিনগুলোর কথা মনে করে কষ্ট না পায়। হয়তোবা আদৌ অভিনব আমাকে চেয়েছিল, ব্ল্যাক ম্যাজিকের কারণে নাও হতে পারে। তবু আমি যা বলেছি তা একচুলও মিথ্যে নয়। তবে বিয়ের পর তোমার প্রতি আমার সাধারণ আচরণেও কোনো ছলনা ছিল না। আমি ভেবেছি অভিনবকে তো পেয়েই গেলাম, তাহলে তোমাকে নিয়ে পড়ে থাকা কেন? আমাকে তুমি ক্ষমা করে দিও আশা। আজ আমার কোনো লজ্জা নেই, মানসম্মান নেই, কিছু নেই। বিস্ময়াহত আশাবরীর মুখে কথা সরল না। যুথিকাকে সে যথার্থ নিচমনা নারী বলেই জানত এবং মানত। কিন্তু তার পাপের গুরুভার যে এত ভারী এবং সুদূরপ্রসারী তা তার কল্পনাতীত ছিল। ঠিকই তো, এই শরীর আর কত পাপ সইবে। তাই তো যখন সে নিজের সকল মিথ্যাচার আর পাপাচারের অবসান ঘটিয়ে একটু সুখের দেখা পেতে গেল, তখনই তার মাথার ওপর পূর্বের পাপের অতর্কিত পাহাড় ধসে পড়ল। তার সকল অর্জন, অ্যাওয়ার্ড, সম্মাননা সব দৈবমরুর ঝটিকায় ধূলিসাৎ হয়ে গেল। এমনকি মদ খেয়ে পার মাতাল হয়ে পুরনো প্রেমিকের সঙ্গে ব্যভিচার করতেও তার বধিতে বাঁধেনি। এখন তার কিছুই নেই। সে রিক্ত। হা। আশা একটা দীর্ঘশ্বাস ছেড়ে নিজের দুহাতের আঙুলে আঙুল পুড়ে কিছুক্ষণ চুপ করে রইল। একটু পর বলল, তাহলে সেদিন আমাকে মারার চেষ্টা করেছিলেন কেন? ও আমি ইচ্ছে করে করিনি। এখন আমার ভিতর দুটি মানুষ। একটি কলুষিত, অন্যটি নির্মল। আমার নির্মল সত্তাটিই তোমাকে। যুথিকা যেন ছায়াছন্ন চোখে একদৃষ্টে আশার দিকে তাকিয়ে এই প্রশ্নটার প্রত্যাশায় ছিল। আশার ঠোঁট গলে প্রশ্নটি বের হতে না হতেই সে জবাব দিয়ে দিল। আশা ব্যস্তভাবে উঠে দাঁড়িয়ে বলল, আমার কাজের সময় পেরিয়ে যাচ্ছে, যেতে হবে। যুথিকাও হেসে সহজভাবে উঠে দাঁড়িয়ে বলল, বেশ চলো। আমারও আর কিছু বলার নেই। আমায় ক্ষমা করেছ তো? একটু আগে যুথিকার বলা কথাগুলো আশার ভিতরে উত্তাল ঢেউয়ের মতো গর্জে গর্জে আন্দোলিত হচ্ছিল। সে দিশেহারা দুচোখ যুথিকার অনুশোচনাকাতর চোখের ওপর রেখে আশ্বস্ত করা গলায় বলল, আমি করেছি। বাকিটার মালিক আল্লাহ। তার কাছে ক্ষমা চান। যুথিকা গণ্ড প্রসারিত করে মলিন হেসে বলল, ওতে তার কার্পণ্য নেই। বাকিটা জীবন তার আর তার সৃষ্টির সেবায় নিয়োজিত থাকব। তাই তো লোকের দ্বারে দ্বারে ঘুরে ক্ষমা ভিক্ষা করছি। ওরা ঘর ছেড়ে বেরিয়ে এলো। আশাবরী ঈষৎ ঝুঁকে দরজায় তালা ঝুলিয়ে তালাটা ঠিকঠাক লেগেছে কিনা টেনে পরীক্ষা করল। এরপর চাবিটা ছোট ব্যাগে পুরে সিঁড়ি ভাঙতে ভাঙতে বিস্ময়ের পাহাড় গুজ্জ করে বলল, আল্লাহ তোমাকে কবুল করুক। দেশের শীর্ষস্থানীয় একটি পত্রিকার উপরের ডানকোনায় যুথিকা আর অভিনবের একটি গানের রোমান্টিক স্থিরচিত্র বসিয়ে খবর ছাপা হয়েছে, অভিনব তাহমিদ আর যুথিকা ইয়াসমিনের সংসারের ভাঙন। উম্মম মুখে অস্ফুট শব্দ তুলে অধর বিস্তৃত করে অভিনব বিস্তারিত পড়ার জন্য নির্বিকারে খবরের পাতা উল্টাল। যেন খবরটার জন্য সে পূর্ব থেকেই প্রস্তুতি নিয়েছিল। 2007 সালের একটি দ্বৈত গানের মিউজিক ভিডিওর মাধ্যমে পরিচয় অভিনব যুথিকার। এরপর নানান সময়ে একাধারে প্রায় অর্ধশত জনপ্রিয় মিউজিক ভিডিওতে কাজ করেন তারা। এর মধ্যেই কদাচিৎ দুজনার প্রেমের গুঞ্জন উঠে শোবিজ পাড়ায়। কিন্তু দুজনেই তা ফ্রেন্ডশিপ অবধি সীমাবদ্ধতা দেখিয়ে গুজব উড়িয়ে দেন আশ্চর্যজনকভাবে। আর্টিকেলের একদম শেষে যুথিকার সমসাময়িক কর্মকাণ্ড আর মানসিক বিকারগ্রস্তের কথা উল্লেখপূর্বক বলা হয়েছে, ধারণা করা হচ্ছে দুই বাংলায় সমান জনপ্রিয় এই নায়িকার মানসিক বিকারগ্রস্ততাই তাদের বিচ্ছেদের মূল কারণ। তবে দুই প্রাক্তন দম্পতি এ নিয়ে গণমাধ্যমকে কিছুই জানাননি। এদিকে নির্বাচনকে সামনে রেখে অভিনব
আর্টিকেলটা শেষ করল না অভিনব। এবারের রিপোর্টার সৎ যাচ্ছে তাই লিখে নিজের কপালের জন্য অনর্থক দুঃখ কুড়ায়নি। তবু অভিনব দাবদগ্ধ হৃদয় খবরের কাগজখানি হাতের মুঠোয় দুমড়েমুছড়ে ঠোঁট টিপে নিজেকে যথাসাধ্য শান্ত করার চেষ্টায় রত হয়ে ভাবল, এ খবর কিভাবে লিক হলো। যুথিকার আম্মার চক্রান্ত বই কেউ এই খবর প্রকাশ করার সাহস করত না। মহিলার বেশ বার বেড়েছে, কিছু করাও যায় না, সওয়ারও জো নেই। নীরবে নিঃশব্দে অভিনব কপালের দুপাশের শিরা চিন্তাকুলিত হয়ে ডলতে ডলতে হাত বাড়িয়ে রিমোটটা টেনে নিয়ে টিভি অন করল। 2-3 চ্যানেল বদল করতেই আকস্মাৎ মলিন কাপড়ের যুথিকার শীর্ণ মুখখানি ভেসে উঠল টিভির পর্দায়। সাংবাদিকদের সাক্ষাৎকারের তোপের মুখে যুথিকা পাগলাটে দর্পিত স্বরে বলছে, আপনাদের কি খেয়ে দেয়ে কাজ নেই হা? কোনো দিকে কার সংসার ভাঙল, কোনো দিকে কে কার পিছনে বাস দিল তা নিয়ে কেন পড়ে থাকেন? সবকিছু ভেবে আমি অভিনবকে ডিভোর্স দিয়েছি। তাতে আপনাদের কোনো দুঃখে আমি জবাবদিহি করতে যাব শুনি? আপনারা কেউ কি আমাদের বিয়েতে 1 টাকা দিয়েছেন? ক্যামেরার পিছন হতে একজন অল্পবয়সী সাংবাদিক কি বললে কে জানে, যুথিকা ফোঁস করে ওঠে বলল, কেন? বয়স কত তোর? মুখে তো দাড়িও ওঠেনি ভালো করে, এত পটর পটর কিসের? সবাই ভালো করে শুনে রাখুন, আজ থেকে যুথিকা নামে কেউ নেই, সব আমার দোষেই হয়েছে ইত্যাদি ইত্যাদি অনর্গল বকে যুথিকা সব দোষ নিজের অংশে চাপিয়ে অভিনবকে নিষ্পাপ প্রমাণ করার চেষ্টা করছে। অভিনব বড় একটা দীর্ঘশ্বাস ত্যাগ করে টিভিটাও বন্ধ করে গদিয়াটা সোফায় হেলান দিয়ে বসল। ধর্মের ঢাক আপনিই বাজে। সে ঠিকই জানত একদিন না একদিন এই সত্য প্রকাশ হবেই, তা নিয়ে ভীতিও তার ছিল না। তবু এই অসময়ে প্রকাশ হয়ে সম্মুখের নির্বাচনের সমস্ত পরিকল্পনা ভেস্তে যাক তাও সে চায়নি। এখন চক্রান্তকারীরা এই বিষয় নিয়ে নানান অপপ্রচার চালাতে দ্বিধা করবে না। তার চিন্তাস্রোত প্রগাঢ় দুশ্চিন্তায় রূপ নেওয়ার আগেই পরিচিত একটা মেয়েলি কণ্ঠ ভেসে এলো, ভাইয়া। অভিনব মাথা তুলে পিছনে ফিরে দেখল ইহিতা দাঁড়িয়ে। বল। এসো বসো। ব্যতিব্যস্ত হয়ে নিজের পাশে জায়গা করে দেয় অভিনব। এই অসহনীয় মুহূর্তে বুঝবান বোনটার আগমন অভিনের চোখে অপার্থিব শীতলতা দান করে। ইহিতা ভাইয়ের গা ঘেঁষে বসতেই অভিনব ডানহাত বোনের কাঁধের ওপর আলতো চড়িয়ে দিয়ে বলে, কি টাকা লাগবে? ভাইয়ের আদুরে আচরণে ইহিতা বিস্মিত না হয়ে পারে না। বোনের জন্য অভিনবের অন্তঃস্থলে ভালোবাসার সমুদ্র থই থই করলেও কখনোই তার স্ফীত উর্মিমালা হৃদয়ের বালুকাবেলা উতরে বহির্দেশে চলকে ওঠেনি। সবসময় সেই ভাইয়ের কাছে নিজের সকল আদরাহ্লাদ প্রকাশ করত। কাজেই অবাক হওয়ারই কথা। ইহিতাও মুখ চুন করে বলল, আমি বুঝি সবসময় টাকার জন্যই আসি? না, তা তো বলিনি। বোনের অনুযোগে অপ্রস্তুত হাসে অভিনব। আচ্ছা বল কেন এসেছ? ইহিতা সকল অবস্থাদৃষ্টেই এখানে এসেছে ভাইয়ের সঙ্গে আলাপ করতে। সে একটু সপ্রতিভ হয়ে নড়েচড়ে বসে বলল, আমি অনেক চুপ করে থেকেছি, আর পারছি না। তোমার আর মার মেকি হাসি আর দেখতে পারছি না। অভিনব ধীরভাবে বোনের কাঁধ থেকে হাতটা সরিয়ে অন্যমনস্ক হয়ে ছোট করে বলল, কি বলতে চাইছ? বলতে চাইছি মা আশাকে মেনে না নিলে তুমিও চুপ করে থাকবে। আর সব তো জানাজানি হয়ে গেল এখন। তুমিও মার সঙ্গে দেখা করছো না কয়েকদিন। সবকিছু এভাবেই চলবে? মার সঙ্গে আজই দেখা করব। সরি বলবো। মানবে তো ভালো,
না মানলে তোমরা আসার জন্য একটা ভালো পাত্র ঠিক করে বিয়ে দিয়ে দিও। তারও ঘর সংসার করা উচিত। আমি একাই ভালো থাকব। মা থাকুক তার সমাজ নিয়ে, কি পারবে না অসুখ বিসুখ হলে শ্বশুর বাড়ি থেকে ছুটে আসতে? নাকি একটা নার্স ঠিক করে দিয়ে কেটে পড়বে? বলেই কেমন অসহায় আর বেদনাহত ঢঙে যেন ফিক করে হেসে ওঠে অভিনব। হাসিটা ইহিতার বুকে তীরের মতো এসে বিঁধে। একটু থেমে অভিনব জরুরি কিছু মনে পড়ার ভঙ্গিতে বলল, ও, ভালো কথা। তোমার পড়াশোনা শেষ? বাবার স্বপ্ন পূরণ করেছ, এবার নিজের কথা তো ভাবো। তোমার কোনো পছন্দ আছে? এসব কি কথা ভাই? ইহিতার বুকের খাঁচা ঠেলে দুর্নিরুদ্ধ এক কান্নার ঢেউ গলার কাছে এসে আটকে থাকে, ধরা গলায় অভিযোগের সুরে বলে, তুমি নিজের বোনকে চিনলে না এখনো? অভিনবের ঠোঁটের কোণে এক সুতো শ্লেষের হাসি। কাকে চিনব? সবাই গিরগিটি, ক্ষণে ক্ষণে রং বদলায়। ইহিতা আবেগাপ্লুত গলায় বলল, দিন শেষে তুমি যখন একা থাকবে, ঝি চাকরের কাছে পানি চাইবে, তখন আমি কি করে অন্যের ঘরে নিশ্চিন্তে থাকব ভাইয়া? আমি বলে দিচ্ছি, তুমি যদি একা থাকো, তবে আমাকেও বিয়ে দিতে রাজি করাতে পারবে না। অভিনব এবার পরিষ্কার হেসে হাঁটুতে ভর দিয়ে উঠে দাঁড়িয়ে বলল, আচ্ছা সে পরে দেখা যাবে, এখন উঠি, রাতে মার সঙ্গে কথা বলবো। থেকো। থাকব। অভিনব ওয়াশরুমে ঢুকে দীর্ঘ একটা স্নান নিয়ে ঝরঝরে হয়ে বেরোনোর জোগাড়ন্তর করল। তার মুখ দেখে একচিমটিও বুঝার উপায় নেই যে সামনের অবশ্যম্ভাবী ঝামেলার গুরুভারে সে কতটা অবনত, অন্তরে কতটা ক্রোধের দাবাগ্নি দাউদাউ করে গর্জে গর্জে জ্বলছে। তবুও সে সদা প্রস্তুত। দুনিয়াজোড়া কোনো বিপদই যেন তার তুখোর বুদ্ধি আর ব্যক্তিত্বকে টলানোর ক্ষমতা রাখে না। ঈষৎ হাঁটু ভেঙে আয়নাতে নিজের প্রতিবিম্ব খুঁটিয়ে দেখতে দেখতে অভি ভাবল, আশাবরীর সঙ্গে দেখা করা প্রয়োজন। ওই নিভৃত খুপড়িটাতে মেয়েটা কিভাবে কি করছে কে জানে। সূক্ষ্ম পাতলা একটা দুশ্চিন্তার ক্রিয়া ছড়িয়ে পড়ে মনে। এই তো কিছুদিন আগেও আশাবরী নামটা তার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিল না। তার পুরো ভুবনটা ছিল গানের কাজ, মিছিল মিটিং আর যুথিকাকে নিয়ে। শুটিং শেষে বাসায় ফিরে যুথিকা যখন ওদের সঙ্গে জমিয়ে আড্ডা দিত তখন যুথিকা বলত, আজ আশা এটা করেছে, আজ আশা ওটা করেছে। এতে অভিনবের আলাদা কোনো বিকার পরিলক্ষিত হতো না। মোটা কথা, আশার সঙ্গে তার সম্পর্কটা ছিল নিতান্তই স্বাভাবিক এবং স্নেহার্দ্র। এটা সত্য যে মেয়েটার বোকামি, আনাড়িপনা আর অতিমাত্রার সারল্যে তার মনে যেমন বিরক্তির বিষ অঙ্কুরিত হতো তেমনি মুগ্ধতার সুগন্ধি বীজও অঙ্কুরিত হয়ে মনের অলিগলিতে ছড়িয়ে পড়ত নিজের অজ্ঞাতেই। কিন্তু যুথিকার বিশ্বাসভঙ্গের পর আচানক তার আশাবরীর প্রতি আকর্ষণের তীরতায় অনন্য পর্যায়ে কি করে কোনো পথে চলে গেল তা অভিনব জানে না। কখনো জানার চেষ্টাও করেনি। কে জানে, হয়তো সেই কঠিন সময়টাতে আশাবরী নিঃস্বার্থ সঙ্গ দিয়েছিল বলেই এই কোমলমনা আশাবরী অভিনবের শক্ত হৃদয়ের দ্বার ঠেলে ঘাপটি মেরে লুকিয়ে থাকতে পেরেছিল। আশাবরী, কি দরকার ছিল যুথিকার বিশ্বাসঘাতকতার আঘাতে ভগ্ন হৃদয়মন্দিরের দরজাটা খোলা পেয়ে বিনানুমতিতে ঢুকে পড়ার? কথাটা মনের মধ্যেই চাপিয়ে রাখতে পারল না অভিনব। এক হাতে গাড়ির স্টিয়ার ধরে অন্য হাতে মুঠোফোন স্ক্রোল করে আশার নাম্বারে ফোন করল। আশাবরী তখন সাইটের ইটবালু সিমেন্টের রাজ্যে বিস্তর ছুটোছুটিতে কর্মতৎপর। অভিনবের ফোন পেয়ে সে একটু নিরালায় এসে রিসিভ করে কানে দিয়ে সালাম দিল। অভিনব রসকসহীনভাবে রিডিং পড়ার মতো করে যুথিকার নামটা বাদ দিয়ে উপরোক্ত কথাটি আওড়াল। আশা কিছুই বুঝতে না পেরে বিপন্ন মুখে চারিপাশে একবার দেখে নিয়ে মিনমিন করে বলল,
কবিতা লিখেছেন? সুন্দর হয়েছে। কিন্তু কথাটি বলেই যে গায়ক লাইন বিচ্ছিন্ন করে দিয়েছে তা সে চারিপাশের ইমারতের দুর্দার শব্দে শুনতে পেল না। যখন বুঝতে পারল তখন হ্যালো হ্যালো করতে করতে প্রায় মিনিট আধেক পেরিয়ে গেছে। আশাবরী ফোন ব্যাক করল, কিন্তু গায়কের রিসিভ করার কোনো প্রবণতাই দেখা গেল না। দুত্তরি, খালি কাজে বাগড়া দেওয়া। কাল থেকে মোবাইল আনা বন্ধ। মিছিমিছি খোদকটি কপচাতে কপচাতে আসা মূল সাইটে ফিরে গেল। অপরদিকে গাড়ির গতি অস্বাভাবিক বাড়িয়ে ক্ষুণ্ণ অভিনব বুঝল তার দ্বারা এসব হচ্ছে না। স্ক্রিনে কিংবা গানের সুরে সুরে সে যতটাই রোমান্টিক, বাস্তব জীবনে তার ছিটেফোঁটা প্রভাবও যেন নেই। নয়তো সাধারণ একটা কথা বলতে সে লজ্জায় মরে যাচ্ছে কেন? কেন আশাবরীর ফোন ধরছে না? আশাবরীর লাজুকলতার বাতাস তার গায়ে লেগেছে নিশ্চয়। সব দোষ তার। নিঃসন্দেহে আশাবরী ছোঁয়াচে। অনেকদিন পর অভিনব দোতলায় পা রাখল রাতে। পুরো বাড়ি লোকজন তখন ঘুমে বিভোর না হলেও নিজ নিজ কক্ষ গ্রহণ করে বিছানায় গা এলিয়েছে ঠিকই। অভিনব প্রথমেই চুপিসারে কিচেনে গিয়ে 2 কাপ কফি প্রস্তুত করে পায়ে পায়ে মায়ের ঘরের দিকে এগোল। ঘুমানোর আগে কফি খেতে মা বড় পছন্দ করত, কিন্তু সঙ্গত কারণে বেশ কয়েকদিন যাবৎ তা বন্ধ আছে। মায়ের ঘরে প্রবেশ করে অভিনব এধারোধার তাকিয়ে কারোর উপস্থিতি টের পেল না। অগত্যা কিছুটা জড়িত গলায় ডাকল বার কয়েক, আম্মা, আম্মা। অভিনবের গলার স্বরে, শরীরে দুলুনিতে, হাতে ধরা স্থির কফির সফেন তরল কিছুটা আন্দোলিত হল। অন্যদিনে বারান্দার ফ্লোরে পা ছড়িয়ে একাকী চন্দ্রাবিলাস করা জেসমিন আক্তারের মাতৃহৃদয় ছেলের ভুঁইফোর ডাকে মুহূর্তে চঞ্চল হয়ে ওঠল। এক মুহূর্তের জন্য তার ঠোঁটের কোণে আনন্দের হাসি ঝিলিক দিয়ে পরক্ষণেই নিভে গেল। তিনি স্বাভাবিক স্বরে সাড়া দিলেন, আমি এখানে বারান্দায়। অভিনব গা ঝাড়া দিয়ে স্বাভাবিক ভঙ্গিতে মায়ের পাশে গিয়ে বসল ফ্লোরের ওপর। একটা কফির গ্লাস বাড়িয়ে দিল মায়ের দিকে। জেসমিন আক্তার খুশিমনে সেটি হাতে নিয়ে বিলল রসনায় চুমুক বসিয়ে চোখ এবং হাতের ইশারায় উপযুক্ত স্বাদ হয়েছে এমন ইঙ্গিত দিলেন। বাইরে প্রথম বসন্তের সুবিমল ফুটফুটে জ্যোৎস্না তল্লাটময় খেলা করে বেড়াচ্ছে। দূরের ওই লম্বা ঝরঝরে পাতার পাইন গাছটার পেছনে কালো বিশালখণ্ড মেঘের সাগরের ডুবে ডুবে ভাসছে শুভ্রহলদেটের মিশেলে প্রাচীন চাঁদখানি। বাগান থেকে নিশিগন্ধা ফুলের তীব্র মোহময় সুগন্ধ বাতাসে ছড়িয়ে পড়ছে দিকবিদিকে, ঝাপটা দিচ্ছে নাসারন্ধ্রে। রাত্রির নিস্তব্ধতার বুক চিরে থেমে থেমে বৈদেশিক কোনো গানের বেখাপ্পা সুর ভেসে আসছে। কফির মগটা সশব্দে রেখে অভিনব প্রথম কথা বলল, আম্মা, সেদিনের জন্য আমি সরি। রাগের মাথায় তোমাকে অনেক কড়া কথা বলেছি। আমি যত বড়ই হই তোমার অবাধ্য হব না, তা তুমি নিশ্চয় জানো। জেসমিন আক্তার বারান্দার লালনীল আলোয় মেঝেতে আঙুল নেড়ে আঁকিবুকি কাটতে কাটতে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, অভি, আমি মরণশয্যায়। লোকে কোথায় কে কি বলল সেটা আমি ভাবিনি, কিন্তু আমার ছেলেকে কে কি বলল সেটাই ভেবেছি। কিন্তু সেটা তুমি বুঝোনি। অভিনব আকুল হয়ে মায়ের হাতে হাত রাখল। আম্মা, সরি তো। পরক্ষণেই হাতটা সরিয়ে নিয়ে ছোট করে বলল, ব্যাপারটা এখানেই শেষ হোক। তবে আমাকে বিয়ে নিয়ে পিড়াপিড়ি করো না, আর তোমরা আছো আমার এই যথেষ্ট। মা বিষাদমাখা সুরে বলল, আমরা আজ আছি কাল নেই। তোমরা কি কোনো রিলেশনশিপে আছো?
মায়ের প্রশ্নে অভিনব একটু থমকে দম নিল। আশাবরী আর তার সম্পর্কটাকে কি আদতেই কোনো অর্থপূর্ণ সম্পর্ক বলা যেতে পারে? উহু, তার তো মনে হয় না লাজুক, রক্ষণশীল আর ভীতু আশাবরীর সঙ্গে বিবাহ বহির্ভূত কোনো সংস্রব গড়ে তোলা সম্ভব। প্রয়োজনে নিজের ইঁদুরে কপালের দোষেই হয়েছে মনে করে বাস্তবতা মেনে নিবে তবু। তুমি আশাবরীকে চিনো? দম ছেড়ে মায়ের দিকে তাকায় অভি, সে কেমন তাও জানো? ও এসবের কিছুতেই নেই। তবে মা ছেলের মুখ থেকে কথা কেড়ে নেয়। তবে ওর যে সায় আছে সেটাও অস্পষ্ট নয়, তাই তো? হুম, বলে চোখ নামিয়ে কফির মগের হাতলে মৃদু মৃদু বুড়ো আঙুল নাড়ে সে, হঠাৎ মাথা তুলে জোর গলায় বলে, আম্মা ও নিতান্ত সরল মেয়ে। ওকে তুমি দোষী ভেবো না। সেদিন আচমকা আমি ওকে তোমার সামনে হাজির করেছিলাম। জেসমিন আক্তার চিমসানো গাল প্রশস্ত করে হাসে। আমি ওকে দোষী ভাবছি না। ভাবছি এ বিয়ের পর লোক জানাজানি হলে মানুষের কথা ওই মেয়েটা কতটা সইতে পারবে। অভিনব ভ্রুভঙ্গ নিষ্পলক তাকালো মায়ের দিকে। হালকা মাথা বাঁকিয়ে বলল, তার মানে? মা এবার প্রসন্ন হেসে টেনে টেনে বলে, তার মানে হল, এত কিছুর পর তুমি যদি আশাতে সুখ খুঁজে পাও তবে তোমার মা তাতে আর বাধা দিবে না। অভিনবের ঠোঁটের কোণে এক ছটাক স্মিত হাসি লহর ওঠে, তার বলয় সারামুখে ছড়িয়ে যাবার আগেই তা জোরপূর্বক নিষ্প্রভ করে কি যেন ভেবে বলে, কিন্তু আম্মা, এ তো তোমার মনের কথা না। না রে, ওভাবে ঠিক না। আমার মন এখন কিছুই বলে না। এই কয়টা দিন আমি শুধু ভেবেছি আমরা যখন তোমাকে দেখে শুনে বিয়ে দিয়ে সুখী করতে পারলাম না, তখন শুধুমাত্র সমাজবংশ আর লোকের নিন্দার দোহাই দিয়ে কেন আশাবরীর মতো হীরককে কেন কয়লা বলে দূরে সরিয়ে দিব? তোর কথাগুলো কঠিন হলেও আমার চোখ খুলে দিয়েছে। জানো অভি, এই সমাজকে আমি কেন ভয় পাই? তোমার নানা অনেক গরিব ছিল। আমাকে আর বোনদের বিয়ে দিতে গিয়েই এই সমাজ ব্যবস্থা তোমার নানাকে সর্বশান্ত করেছিল। সে অনেক কথা, শেষ মুহূর্তে আমার বাবার কাফনের টাকাটাও ছিল অন্যের দান। ড্যাশ মেয়েটাকে ফিরে আসতে বলো। তোমরা তো শুধু বাইরেরটা দেখেছ, তার জন্য আমার কতটা পুড়েছে সেটা কেউ দেখনি। যেদিন ও চলে গেল সেদিন আমার মনে হয়েছিল আমার ইহিতাকে বুঝি সরিয়ে দিচ্ছি এভাবে। তুমি চাইলেই আমার অবাধ্য হয়ে আশাকে নিজের করতে পারতে। সাধ্য থাকা সত্ত্বেও তুমি তা করনি কিংবা ভাবওনি। অসংলগ্ন কথাগুলো বলতে বলতে জেসমিন আক্তারের গলা ধরে এলো, চোখের কোলে টলটলে বাড়িবিন্দু চিকচিক করে ওঠল। অভিনব যেন বোবা হয়ে গেল। জন্মলগ্ন থেকে মায়ের সঙ্গে থেকে সেই মাকে বুঝতে না পারার দগদগে বেদনাটা তার হৃৎপিণ্ডে উত্তরোত্তর প্রকটিত হতে লাগল। পরের দিন সকালের ইহিতার মাধ্যমে আশাবরী ব্যাপারটা শুনল। ইহিতা স্বয়ং নিজে উপস্থিত হয়ে আহ্লাদে আটখানা হয়ে মায়ের মতির পরিবর্তনের কথা জানিয়ে আশার সঙ্গে অনেকক্ষণ অবধি স্থূল রসিকতা করে আশাকে একেবারে অস্থির করে তুলল। আশা লজ্জায় অস্বস্তিতে কেবল ইনিয়ে বিনিয়ে প্রসঙ্গটা এড়িয়ে যেতে চাইল। কিন্তু ইহিতা নাছোড়। সে ইশারা ইঙ্গিতে কথার রথ কেবল সেদিকেই চালিয়ে যেতে লাগল। শেষমেশ আশা একটু লজ্জা আর ক্রোধমিশ্রিত কণ্ঠে বলল, হচ্ছেটা কি ইহিতা? ইহিতা চোখ বড় বড় করে তাকাল। আশা চোখ নামিয়ে কাঠের কাঠিটা বুদবুদ করা ভাতের পাতিলে ডুবিয়ে তুলে ভাত সেদ্ধ হয়েছে কিনা যাচাই করে নরম গলায় বলল, আগে আগেই এমন করলে কেমন হবে? আমি তো এখানেও কিছু বলিনি।
ইহিতা খলখল করে হেসে ওঠে ভেঙচি কেটে বলল, তলে তলে টেম্পো চালিয়ে এখন ভালো সাজা হচ্ছে। বিয়ে কিন্তু নির্বাচনের আগেই। হু। আশা লজ্জায় ঠোঁট ফুলিয়ে প্রায় কাঁদো কাঁদো হয়ে বলল, উফ, বিশ্বাস কর ভাই। ওকি, এত ছিচকাদুনে হলে কেমন হবে? মজা করেছি। আমি তোমার ননদ তো। কচু, এসছে আমার ননদ। এভাবেই বুঝি। হু, এভাবেই জ্বালিয়ে খাবো বুঝলে। হাজার হোক ভাইয়ের বউকে জ্বালিয়ে খাওয়া অধিকার আমার 16 আনাই আছে। আশা আবদারে কিশোরীর মতন ক্ষোভে মেঝেতে পা ঠুকে বলল। আবার। ইহিতা হাসতে হাসতে আশার গায়ে ঢলে পড়ল। আশা ঠোঁটজোড়া কুঞ্চিত করে পাখির চঞ্চুর মতো করে চুপ করে রইল। এই মেয়েটাও যে ভাইয়ের মতন আস্ত বদের হাড্ডি তা আশার জানা ছিল না। ভারামির পর্ব চুকে গেলে ইহিতা গুরুত্বপূর্ণ গলায় বলল, দেখো আশা, ভাইয়ের জন্য আমি আগে থেকেই তোমাকে পছন্দ করেছি, মাঝখানে যাই হোক সবকিছু এখানো শেষ হয়নি। পথে কিন্তু এখনো কাটা। আশা পূর্ববৎ মৌনাবলম্বন করে ভাতের ডেকচি কাত করে মার গলাতে রত হয়ে না শোনা যায় মতো বিড়বিড় করে বলল, সেই কাটা সম্পর্কে তোমার কোনো ধারণাই নেই ইহিতা। ইহিতা ফিরে গেলে আশাবরীর মাথায় সংলগ্ন অসলগ্ন ভাবনার অবাধ আনাগোনা চলতেই থাকল। গায়ক জননীর আশাকে মেনে নেওয়ায় আশা একই সঙ্গে বাকরুদ্ধ, মুগ্ধ, আবিষ্ট এবং চিন্তাকুল হল। সব উতরে নিজের অজ্ঞাতসারেই আশাবরীর হৃদয়কোণ উজ্জ্বল করে অনাকাঙ্ক্ষিত এক মোহের ছটা বিচ্ছুরিত হয়ে গোটা অন্তরিক্ষে অদৃষ্টপূর্ব আবির রাঙিয়ে দিয়েছে, তাও অস্বীকার করার উপায় কি? কিন্তু সেই আবির আশার কাছে বিষাক্ত বলে মনে হল ক্ষণকাল পরেই। তার মনে হতে লাগল গায়ককে সে ঠকাচ্ছে। এই প্রতারণা যুথিকার করা প্রতারণার থেকেও মারাত্মক জখমের সৃষ্টি করবে গায়কের মনে। তার জীবনের কঠিন সত্যটা এখনো তিনি জানেন না। তার মাতৃপরিচয় আছে, পিতৃপরিচয় নেই। বাবা একজন আছে, কিন্তু তার পরিচয় জানতে আসার এতটুকুও আগ্রহী নয়। তথাপি পরবর্তীতে এই সত্য যদি গায়ক কোনো মতে অন্যের মুখ হতে শুনে তখন বেদনাক্ষুব্ধ গায়ককে সে কি করে বুঝাবে যে এই সত্য লুকানোর পেছনে কত বিশাল হারানোর ভয়গুজ্জ ছিল। কিন্তু তা যদি এখনই স্বীকার করা হয় তবে গায়কের তখনকার কল্পিত কষ্ট আর এখনকার কষ্টের মধ্যে আকাশ-পাতাল ব্যবধান বিদ্যমান থাকবে। কে বলবে হয়তো এর নিমিত্তে গায়কের সংস্রব সে চিরকালের জন্য হারাবে। তবু এতবড় সত্য শুধুমাত্র মোহের চাদরে চাপা দিয়ে গায়কের সঙ্গে প্রতারণা সে করতে পারবে না। বিশ্বাস সে ভাঙতে পারবে না। যুথিকাও তো নিজের অতীত লুকিয়েছিল। পরিণাম এমনতর এক একটা কথা মনে হয় আর বুকের ভেতরটা ভূমিকম্পের মতো বারবার কেঁপে উঠে আসার, নিজেকে আর সংযত করতে না পেরে অভিনবকে কল দেয় আশা। গায়ককে সব আজই জানিয়ে একটা রফাদফা করা দরকার। যুথিকার ব্ল্যাকম্যাজিকের বিষয়টাও অদ্যাবধি জানান হয়নি। গায়কের মুগ্ধতার আধার সুগঠিত কোমলকান্তি ঠোঁটযুগলের অগ্রভাগে অনেক কথা যে জমা। দুবার রিং পরে রিসিভ হতেই আশা আতিবিতি করে ডাকল, গায়ক, গায়ক। অভিনব একটা রাজনৈতিক ফাংশনের আগে বসে উপস্থিত লোকদের সঙ্গে বাক্যালাপ করছিল। সে আড়ালে এসে ফোনটা কান বদলে শব্দহীন প্রশস্ত হেসে বলল, কি হয়েছে ঘরছাড়া কন্যা? বলো, আমি শুনছি। আশাবরী দমবন্ধ করে মুখস্থ বলার মতো গড়গড় করে বলল, আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। ইম্পর্টেন্ট কিছু? ভ্রুকুটি করল অভি। আশা অস্ফুট স্বরে বলল, হু, বলো তবে। একটু তাড়াতাড়ি হা।
বলে আশেপাশে তাকিয়ে মুঠোফোনে মাইকে কান খাড়া করল সে। আশা প্রায় মিনিট এক অসংবদ্ধ নিঃশ্বাস ফেলে চুপ করে থেকে অবশেষে বলা শুরু করল। আশা প্রায় মিনিট এক অসংবদ্ধ নিঃশ্বাস ফেলে চুপ করে থেকে অবশেষে বলা শুরু করল। আসলে কিছুদিন আগে আমি একটা কঠিন সত্য জানতে পারি। কথাটা পরিষ্কার অভিনবের কানে এলো না। দূর থেকে একজন পরিচিত কলিগ অভিনবের নাম ধরে ডাকলে আশার কথাটা চাপা পড়ে গেল। অভিনব চড়া গলায় আসছি বলে গলা খাট করে বলল, আশাবরি সরি ডাকছে। এক কাজ করো, আজ সন্ধ্যায় তুমি বাড়িতে চলে এসো। মার সঙ্গেও দেখা করে গেলে। তোমার কি কথা তাও বলে গেলে। এখন তো আসতে কোনো আপত্তি নেই, রাইট? পূর্ণ উদ্যম নিয়েও কথাটা বলতে না পেরে আশা শুকনো ঢোক গিলে মুখ ভোঁতা করে রিনরিনে গলায় বলল, আচ্ছা, ওকে, সি ইউ। আশা কানের ওপর থেকে ফোনটা কোলের কাছে নামিয়ে রেখে দূরে শূন্য দৃষ্টি ছড়িয়ে উন্মনা হয়ে রইল। সেদিন আশার অফ ডে ছিল, তবু জমে যাওয়া উজ্জ্ব কাজেরও অভাব ছিল না। কিন্তু কিছুতেই সাইটের কাজগুলোতে একাগ্রতা স্থাপন করা গেল না। সারাটা দিন সে ঘরের একাজোকাজ করেই একাগ্রতার অভাবে চিত্তবিক্ষেপের মধ্য দিয়ে কাটাল। সন্ধ্যা নামতে না নামতেই সে মাগরিবের নামাজটা পড়ে নিয়ে পরিপাটি হয়ে একটা অটোরিকশায় চড়ে খুলশির দিকে রওনা দিল। আজই গায়ককে সবকিছু বলে একটা সিদ্ধান্ত না শোনা অবধি তার শান্তি নেই। এভাবে দোলাইত চিত্তে থাকতে থাকতে সে ভীষণভাবে হাঁপিয়ে উঠেছে। ভীষণ। অভিনবের নিজ হাতে করা পুষ্পকাননের ঠিক পশ্চিম কোণে একটা সানবাঁধানো তরুছায়াঘন দ্বিমুখী বৈঠকখানা আছে। বৈঠকখানার সুমুখে সূর্যমুখী বাগানে দৃষ্টি পশিয়ে দিল সেই দৃষ্টি কষ্টে সৃষ্টে একদম গেট অবধি গিয়ে পৌঁছে। অভিনব আজ আগেভাগেই ঘরে ফিরে শেষ বিকেলে হাতে কলমখাতা নিয়ে এখানটায় এসে বসেছে, অনেক দিন পর। গীতিকবিতা অর্থাৎ লিরিক রচনার উদ্দেশ্য। তার যত গীতিকবিতা দিয়ে বিভিন্ন সুরকার শ্রোতাপ্রিয় সব সুর তৈরি করেছেন সবগুলো এই জায়গাটায় বসেই তৈরি। কাজেই জায়গাটা তার কাছে শান্তির এবং বিষাদ দূরীকরণের অন্যতম উপাদান হিসেবে কাজ করে। জনে জনে যুথিকার বিচ্ছেদের অযাচিত কৈফিয়ত দিতে দিতে আজ তার মনের নিরাকার পাত্র বিষাদের বিষে কানায় কানায় পরিপূর্ণ হয়ে আছে। তবুও তা কাছ থেকে দেখেও বুঝার উপায় নেই, অভিনবের যত দুঃখ সব অন্তর্দেশেই গুঞ্জন তুলে বারবা। বাইরে তার ছটা একরতিও পড়ে না। বিকেলে নিভৃত সময়টা কাটানোর পর মনের অবসাদ কিছুটা দূরীভূত হলে আকাশ থেকে পাতলা অন্ধকারের জাল নেমে আসে। গনগনে সূর্যটা মেঘের গায়ে গায়ে সিঁদুর রাঙিয়ে ওই টিলা পাহাড়টার অন্তরালে অস্তাচলগামী হয়। পুরো নগরে আলোর ফোয়ারা নামে, বাড়ির ভেতরে বাইরে লাইটগুলো আগে প্রে করে একে একে জ্বলে ওঠে। বাগানের দিকেও দু তিনটা সুতির রঙিন আলো জ্বলে ওঠে। অভিনব খাতাটা গুটিয়ে একপাশে রেখে ডানে বামে ঘুরে কটির গ্রন্থি ফুটিয়ে পা তুলে হেলান দিয়ে বসে সূর্যমুখী বাগানে দৃষ্টি প্রসারিত করে তাকিয়ে আশাবরীর অপেক্ষা করে। দারোয়ানকে বলা আছে আশাবরী এলে তাকে যেন এদিকটায় নিয়ে আসা হয়। ঠিক ঠিক একটু পর আলেয়ার মতো আচমকা আশাবরীর দেখা মেলে। সন্ধ্যার মায়াময় আবছায়ায় লতানো গুল্মলতা ছাওয়া সুরিপথ ধরে থেমে থেমে মুখে হিসহিস শব্দ করে সতর্ক দৃষ্টি নিবন্ধ করতে করতে উপস্থিত হয় সে। এসেই সে হাতের ব্যাগটা বৈঠকখানার ওপর রেখে মুখের নিকাব খুলতে প্রবৃত্ত হয়ে সহজ গলায় বলার চেষ্টা করে, দেরি হয়ে গেল। আপনি বুঝি নামাজ পড়েননি? আশা বিলক্ষণ জানে শুক্রবার ছাড়া তিনি নামাজ কালামের ধারে কাছে থাকেন না। তবু গায়ককে কোনো বিষয়ে গিটটুতে ফেলতে পারলে তার মনের ভেতর খুশির লহর বয়ে যায়। আশার কথাটার জবাবে অভিনব লজ্জিত হেসে নিজের দোষ লুকানো উদ্দেশ্যে বলল, তুমি সব দিক থেকেই পরিপূর্ণ, রূপে গুণে অনন্য।
শুধু মাথায় ঘিলু একটু কম। কথাটা নতুন নয়, শুধু ধরনটা নতুন। আশাবরী সেদিকে না গিয়ে আজকের আলোচ্য বিষয়ের ভবিতব্য বিবর্ণ টলটল পরিস্থিতির কথা ভেবে মুহূর্তেই সারা মুখে অন্ধকার নামিয়ে গায়কের পাশাপাশি অল্প দূরত্বে রেখে বসল। আশার মতিগতি অভিনব তখনও খেয়াল করেনি। আশাবরী চোখ দেখে সে ঠাট্টার ছলে বলল, একটা জিনিস খেয়াল করলাম, সবাইকে তোমার ওই বোকাশোকা বদনখানি না দেখালেও আমার সামনে এসে ঠিকই নিকাব খুলে ফেল। ব্যাপারটা কি? আমি কি জিনটিন যেন কাছে ঘেঁষলেই উত্তাপ পাও? গরম লাগে? আশাবরী কিছু একটা বলতে মুখ খুলেও নিঃশ্বাস ছেড়ে চুপ করে যায়, কিছুই ভালো লাগে না তার। এবার অভিনব আশার নীরবতাকে পুঁজি করে তার দিকে গভীর দৃষ্টিতে তাকায়। তার দৃষ্টির ভীরুতা, শ্বাসপ্রশ্বাসের অস্বাভাবিকতা, উত্তরোত্তর আটুবাটু আর স্থৈর্য দেখে ভেতরকার চলমান অস্থিরতা অনুমান করতে দের হয় না ওয়াকিফ অভিনবের। সেই স্বর নিচু করে বলে, তোমাকে বিষণ্ণ দেখাচ্ছে আশাবরী। একটু থমকে কিছু একটা বুঝার চেষ্টা করে ঈষৎ ঝুঁকে পড়ে বলল, সকালে তুমি কিছু বলতে চেয়েছিলে। কি এমন বিষয় যে তুমি এত ঘাবড়ে গেছ? আশা এক পলক ভীত চাহনি নিপতিত করে গায়কের ওপর। এরপর মূল কথার মুখবন্ধ স্বরূপ বলে, গায়ক, সেদিন যুথিকা আমার ঘরে এসেছিল। অনেকক্ষণ কথা হয় আমাদের। আমার কাছে ক্ষমাও চেয়েছে। হয়তো ও শুধরে যাবে। তুমি নিশ্চয় ক্ষমা করে দিয়েছ। কেন জানি না, আমি সবাইকে ক্ষমা করলেও ওকে ক্ষমা করতে পারিনি। হয় ও ক্ষমার অযোগ্য, নয়তো আমি ওকে কখনোই ভালোবাসিনি। ও আপনাকে ব্ল্যাক ম্যাজিক করেছিল। আর কালো জাদুর কারণেই আপনি শেষ পর্যন্ত উনার সঙ্গে বিয়েতে সম্মতি দিয়েছিলেন। আপনি নিজেই ভেবে দেখুন। বলে আশা একটু সসংকোচে ভঙ্গিতে করে তাকিয়ে বলে, আমি যতদূর জানি আপনি ওকে। আকস্মাৎ অভিনব আশার কথার মাঝখানেই একটা বিরক্তিসূচক শব্দ করে বলে, উহু, ওসব কিছুই না। আধুনিক কালের মেয়ে হয়ে তুমি এসবে বিশ্বাস করছো? ও তো পাগল হয়ে গেছে। যা নয় তা বলছে। কান দিও না। বলে মুখচোখ ঘুরিয়ে বসে অভিনব। আশাবরীর সঙ্গে এ প্রসঙ্গ আলোচনা মোটেও সুখপ্রদ নয়। তবু তার কাছে এর কোনো যুক্তিযুক্ত সংজ্ঞা নেই যে, কেন এবং কিসের ভিত্তিতে সে যুথিকার সঙ্গে পরিণয়াবদ্ধ হতে সম্মতি দিয়েছিল। শুধুমাত্র পরিবারের চাপের অভিমানে? নাকি যুথিকা এসে নিজের এবং পরের সবকিছু লণ্ডভণ্ড করে দিয়ে যাবে এমনটাই বরাতের লিখন ছিল? যুথিকার সঙ্গে তার অসংখ্য অগণিত মিউজিক ভিডিও, টিভি সাক্ষাৎকার, লাইভ, মজার মুহূর্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্ষার দিনের মাঠেঘাটের ব্যাঙের ছাতার মতো ইতিউতি ছড়িয়ে ছিটিয়ে আছে। উপরন্তু প্রায় এক যুগের স্মৃতি মস্তিষ্ক থেকে বিস্মৃত করাও কি এতই সহজ হবে? উইপোকা যেমন নীরবে নই শব্দে কাঠকে খেয়ে ঘুণে পরিণত করে, তেমনি সর্বত্র নমুনা ছড়িয়ে থাকা যুথিকার অতীত কি তাকে ভেতরে ভেতরে কুড়ে কুড়ে খাবে না? না, সত্যি। আশাবরী দৃঢ়তার সঙ্গে বলে, আপনি বিশ্বাস না করতে পারেন, কিন্তু এমনটা হয়। আর এটা অনেক খারাপ। আমি নিজ চোখে। থামো তো। ভাবনার মাঝপথে বাগড়া দেওয়ায় কিছুটা বিরক্ত হয় অভিনব। তোমার এসব আজগুবি কথা না হয় বিশ্বাস করেই নিলাম। কিন্তু তাতে কি আসে যায় এখন? এম ড্যাশ একটু দম নিয়ে গলা খাদে নামিয়ে বলে, ওসব শেষ হয়ে গেছে আশাবরী। আমি অতীত ঘেটে দুর্গন্ধ ছাড়াতে চাই না।
আমি বর্তমানকে নিয়ে ভাবতে চাই, আমার দুর্গন্ধময় অতীতকে কি তুমি তোমার সুবাসে ভুলিয়ে দিতে পারবে না? এম ড্যাশ একটু চুপ করে নিজেকে সংযত করে অভিনব। মার সঙ্গে দেখা করো। কখন কোথায় কিভাবে কি করতে হবে সব তোমায় জানিয়ে দিবে। বুঝেছ? আশার বুকটা কাঁপে, থরথর করে, চৈত্রের অনাবৃষ্টিতে ধুধু ধূসর প্রান্তরের মতন হাহাকার করে। বেপথমান ঠোঁটজোড়া তিরতির করে নড়ে কিসের যেন আকণ্ঠ অতৃপ্ততায়। আশার চিৎকার করে বলতে ইচ্ছে করছে, সে পারবে, পারবে, কিন্তু বলতে পারছে না। একটাই শুধু প্রতিবন্ধকতা, তার অনাকাঙ্ক্ষিত জন্ম। অভিনব আঙ্ক রঙিন আলোয় দেখতে পেল আশার ঘন আখিপল্লব চপচপ করে ভিজে উঠেছে। সুখশ্রু ভেবে সে কিছুটা আকুল আর আফসোসের সঙ্গে বলে ওঠল, ও কি আবার চোখে কেন পানি? আশা নিজেই তাড়াতাড়ি চোখের পানি মুছে নিয়ে বলল, গায়ক, আমি আপনাকে আরো কিছু বলতে চাই। অভিনব এবার কিছুটা সপ্রশ্নসন্দিগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে। আশা কণ্ঠে অস্বাভাবিক দৃঢ়তা এনে বলে, যুথিকা আপনাকে ঠকিয়েছে, কিন্তু আমি আপনাকে সত্যটা বলছি যাতে আপনি পড়ে না ভাবেন আমি আপনাকে ঠকিয়েছি। আপনারও সুখে থাকার অধিকার আছে, আমারও আছে। অভিনব ঠান্ডা পাথুরে কণ্ঠে বলে, কি সত্য আশাবরী? আমার ধৈর্যের পরীক্ষা নিও না। আশা চোখ নামায়, মুখ নিচু করে। চোখের পাতা বেয়ে টপটপ করে 2 ফোঁটা তপ্ত অশ্রু গড়ায় কোলে। এরপর ফাটা বাঁশের মতো ফ্যাসফ্যাসে গলায় বলে, আমি কামজ। অভিনবের ভুরু জোড়া দুদিকে প্রসারিত হয়ে চোখদ্বয় বিস্ফারিত হয় ধীরে ধীরে। মুখ ঈষৎ হা। বুকের ভেতরটা অদৃশ্য কিছু হারানো বেদনায় ছ্যাঁত করে ওঠে। সে কিছু সময় নতমুখী আশার দিকে তাকিয়ে থেকে দৃষ্টি ক্ষীণ করে রক্তচক্ষু নিয়ে ফিসফিসিয়ে বলার মতো করে বলে, অর্থাৎ? আশাবরী তরিতাহতের মতো আবার ঈষৎ কেঁপে উঠে। তবুও সে দমবন্ধ করে অসার জিহ্বা সচল করে বলে, অর্থাৎ আমার কোনো পিতৃপরিচয় নেই, সভ্য ভাষায় যাকে বলে অনাকাঙ্ক্ষিত সন্তান, আর অসভ্য ভাষায়। কথাটা শেষ না করেই নিজেকে প্রাণপণে নিয়ন্ত্রণ করে ভেঙে পড়া রোধ করে আশা। ক্ষান্ত বর্ষণের পর মৃদু সমীরণে যেভাবে পাতা থেকে বৃষ্টিফোঁটা ঝরে পড়ে তেমনিভাবে আশার চোখের পক্ষ বেয়ে জল গড়াতে লাগল। এটাই বলার ছিল। অনেকদিন ধরে বলতে চাইছি কিন্তু পারিনি, আজ আমি দায়মুক্ত হলাম। এখন আপনি আমাকে মেনে না নিলেও আমার কোনো দুঃখ থাকবে না। অভিনব যেন মুখ হয়ে যায়। এক মুহূর্তের জন্য তার মনে হল আশাবরী মিথ্যা বলছে, কিন্তু পরক্ষণেই তার দৃষ্টির ছায়াচ্ছন্নতা, অশ্রু, কণ্ঠের অস্বাভাবিক ভঙ্গি তাকে বিশ্বাস করাতে বাধ্য করল। সে ধীরে ধীরে নতমুখী নিঃশব্দে রোরুদ্যমান আশার উপর থেকে চোখ সরিয়ে ক্ষতবিক্ষত হৃদয়পাত্র ভর্তি হতাশা নিয়ে উঠে দাঁড়ায়। সঙ্গে সঙ্গে আশাবরীও উঠে দাঁড়ায়। হঠাৎ পাওয়া আঘাতটা অভিনব তৎক্ষণাৎ সামলে উঠতে পারে না। বাকপটু অভিনব যেন নিজের সব কথার আটুনি নিমিষেই ভুলে যায়। ভুলে যায় এই মুহূর্তে তার কি বলা উচিত, কি করা উচিত। তার চোখ দিয়ে কেবল আগ্নেয়গিরির লাভা বুদবুদ করে উদ্গীরণ হয়। আহ! এতদিন পর ঠিক এই সময়ে সত্যটা জানানোর কি দরকার ছিল আশাবরী? একটা দীর্ঘশ্বাস ছেড়ে আশাকে পেছনে রেখে উদ্ভ্রান্ত পা বাড়ায় অভি। আশাবরী চাপা সুরে কেঁদে দিয়ে গায়কের হাতটা ঝাপটে ধরে, হাঁসফাঁস করতে করতে ভেজা কণ্ঠে বলে, গায়ক, এমন করবেন না, কিছু তো বলে যান। অভিনব শুকনো মুখে, তীব্র দৃষ্টিতে আশার অতর্কিত ধরা হাতের ওপর আর চোখ রাখে।
আশা লজ্জা নয়, সংকোচ নয়, অপমান নয়, কেমন অন্যরকম একটা অনুভূতি নিয়ে চট করে হাতটা ছেড়ে দিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে পড়ে। তার মনে হয় সে অপবিত্র, গায়ককে সে ছুঁয়ে দিয়েছে। এজন্যই এমন কটাক্ষপাত। সে যে কামজাত। বাসায় ফিরে যাও আশা। গনগনে কণ্ঠে কথাটা বলেই অভিনব আর দাঁড়ায় না। দ্রুতলয়ে বাগানের আঁকাবাঁকা পথ দিয়ে ভেতর দিয়ে হেঁটে আশার চোখের আড়াল হয়ে যায়। আশা। এই প্রথম গায়ক তাকে আশা বলে সম্বোধন করল। অন্য সবার মতন তিনি তো কখনোই আশাবরী ভিন্ন ডাকতেন না। তাহলে সব বুঝি এভাবেই শেষ, সমাপ্ত? গায়ক কেন এভাবে তাকে অগ্রাহ্য করে চলে গেল? ভাবতে ভাবতে মুখে পাগলামির হাসির ঢেউ তুলে ভূতগ্রস্তের মতো উল্টোদিকে হেঁটে বেরিয়ে আসে আশা। বৈঠকখানার মধ্যখানে একসঙ্গে পড়ে রয় গায়কের লেখা গীতিকবিতার ওপর আশাবরীর লাখে দীর্ঘশ্বাসের সাক্ষী কালো নিকাবটি। মানুষ স্মৃতি দাফন করে, বস্তু স্মৃতি বহন করে। সেদিন রাতে খাবার টেবিলে অভিনবের উপস্থিতিতে বিয়ে নিয়ে আলোচনা পারলেন আলী সাহেব। তিনি লাল ফ্রেমের চশমার ফাঁকে সবার দিকে একবার চোখ ঘুরিয়ে এনে রসিয়ে রসিয়ে বললেন, এখন কিভাবে কি হচ্ছে? নির্বাচনের আরও প্রায় 3 মাস বাকি। অভিনব সাহেব যদি কোনো রকমে এমপি হয়ে যায় তাহলেই হয়েছে, আর কি? তাকে আর পায় কে? তাই বলি কি, বিয়েটা আগেভাগেই হয়ে গেলে ভালো হয় না? অভিনব নিরুত্তর নতমুখে খেয়েই চলেছে। কোনো বিকার লক্ষ্য করা গেল না, যেন সে কথাটা শুনেইনি। ইহিতা ভাইয়ের দিকে এক পলক দৃষ্টিপাত করে বলল, তোমাকে তো পাওয়া যায় না বাবা। এসব কথা আগেই হয়ে গেছে। নির্বাচনের আগেই বিয়ে হবে। তবে সেটা কিভাবে হবে তা ভাইয়ের ওপর নির্ভর করছে। আলী সাহেব মাথা নেড়ে মতামত দেন, লোকে যে নানান কথা বলবে তাতে সন্দেহ নেই। আমি বলি কি, ওর যেহেতু কেউ নেই, সমর্পণ করারও কেউ নেই, তাই আমরা কাছের কিছু আত্মীয় স্বজন নিয়ে বিয়ে পড়িয়েই তুলে আনি। এরপর না হয়। অভিনব খাওয়াটা দ্রুত সাঙ্গ করে হাঁটুর পেছনে দিকে চেয়ার ঠেলে সশব্দে উঠে দাঁড়িয়ে তির্যকভাবে বলল, মনে হচ্ছে বিয়েটা তোমাদের কারোর। আগবাড়িয়ে কিছু না করলে খুশি হব। কখন কি করতে হবে আমি জানাব। বলেই বেসিনে হাত ধুয়ে হনহনিয়ে চলে গেল অভিনব। সবাই সেকেন্ড কয়েক মুখ চাওয়াচাওয়ি করল। জেসমিন আক্তার চোখে মুখে অসন্তুষ্টি সঞ্চার করে ইহিতার উদ্দেশ্য বললেন, কি হয়েছে ওর? আবার কার সঙ্গে ঝামেলা করে রগ চটিয়ে বসে আছে? আলী সাহেব বললেন, নিশ্চয়ই আশার সঙ্গে। ওর না আজ আসার কথা? এসেছিল। ইহিতা বাবার সন্দেহকে অপরূপ মুখভঙ্গিতে উড়িয়ে দিয়ে ধ্রুবত্বের সঙ্গে বলল, আরে না, আশাবরীর সঙ্গে হবে ঝগড়া? মাথা খারাপ? ভাইয়াকে ও দেবতার মতো ভক্তি করে, যা বলে তাতেই হ্যাঁ। আরও ঝগড়া করার মতো মেয়ে? জিহ্বা খসে যাবে তবু ওই মুখ দিয়ে কটু কথা বের হবে? এখানে নিশ্চয়ই অন্য কোনো ব্যাপার আছে। এভাবে মতানৈক্য চলতেই থাকল, কিন্তু সঠিক কারণের হদিস কেউই পেল না। সেই রাতটা অভিনব এমন সংকটময় মুহূর্তে নিজের উচিত ভালো মন্দ নিয়ে আকাশপাতাল ভেবে ভেবে সারা হয়ে নির্ঘুমভাবে অতিবাহিত করল। রাতভর সে না দেখেও যেন দিব্যি অনুভব করল, মেয়েটি এই একলা নির্বান্ধব ঘরে বালিশে মুখ গুজে নিজের ধরাধামে অভিশপ্ত আগমনকেই দোষারোপ করতে করতে চোখের পানি ফেলছে। একদিকে যুথিকার বিচ্ছেদের বিষয়ে চারিদিক থেকে নানাবিধ শ্লেষোক্তি শোনার পর আশার কথা ভেবে যখন সে একটুখানি স্বস্তি কুড়োচ্ছিল তখনই সেই আশাবরীর এমন কঠিন সত্য এসে তাকে আঘাত করল। সত্যের সময়জ্ঞান নেই। কেন সে সবসময় অসময়ে আসে? দিন 2 পর গুজরান হল।
এর মধ্যেই আশাবরী স্বাভাবিক হয়ে কাজে যেতে শুরু করল। সেদিন ফেরার পথে সে একটুও চোখের পানি ফেলেনি বটে, কিন্তু তার নিভৃত খুপড়ি ঘরে এসে তার ভঙ্গুর আত্মনিয়ন্ত্রণ আর বাগ মানেনি। সুদীর্ঘ সময় ধরে পুঞ্জীভূত হাহাকার আর চাপা কষ্টে তার সমগ্র হৃদয় জমিন যেন দীর্ণবিদীর্ণ, খান খান হয়ে যাচ্ছিল। সে কেঁদেছে। ভারী বর্ষণে বাঁধ টুটেন গিয়ে যেভাবে সশব্দ অশ্রু দিকবিদিকে ছড়িয়ে দেয়, আশাও সেভাবে কেঁদেছিল। তার অর্ধেক কান্না ছিল চিরতরে গায়কের সংস্রব হারানোর বেদনায়, আর অর্ধেক কান্না ছিল নিজের পিতৃপরিচয়হীন জীবনটার জন্য। কিন্তু পরের দিন হতেই সে নিজেকে সামলে নিয়ে নিজের চিরকিলে ভগ্ন বরাতের লীলাখেলাকে সসম্মানে মেনে নিয়েই দিনাতিপাত শুরু করল। মনে মনে সে বদ্ধপরিকর হল, এই জীবনে আর গায়কের মুখোমুখি হবে না এবং খুব শীঘ্রই এই স্মৃতিভরা চট্টগ্রাম শহর ছেড়ে অচেনা অজানা কোনো শহরের উদ্দেশ্য পাড়ি জমাবে। গত কয়েক মাসে প্রাইভেট ইউনিভার্সিটিতে বিএসসিতে ভর্তির জন্য যে টাকাগুলো জমানো হয়েছে সেগুলো দিয়ে দিব্যি 6 মাস কেটে যাবে। এই 6 মাসে সেই অজানা শহরে গলিগুজি ছষে বেরিয়ে একটা চাকরিবাকরি ঠিকই বাগিয়ে নেওয়া যাবে। নিজের যোগ্যতার ওপর অগাধ বিশ্বাস আশাবরীর। সে সুন্দরী তথা কর্মতৎপর এবং যেকোনো কাজ সহজেই হাত করে নিতে পারে বলে অবমূল্যায়ন তার হবে না, এই বিশ্বাস তার আছে। যোগ্যতাবলে চাকরি না পেলে কি? এই জাত শক্ত গোতর তো আছেই, আচ্ছামতো খাটিয়ে নেওয়া যাবে। কিন্তু আরও 2 দিন পেরোনোর পর আশার অফিসের বড় সাহেব অর্থাৎ কোম্পানির মূল মালিক যিনি, তিনি সকল প্রকৌশলীদের নিয়ে একটা মিটিং ডাকলেন। মিটিংয়ে তিনি সংক্ষেপে যা বললেন তা হল, তার প্রভাবশালী শ্বশুর মুন্সিগঞ্জের একটি শহরে সিটি কমপ্লেক্স স্থাপন করবেন। কাজেই কাজটা পেয়েছেন তিনি। এখন সেখানের কনস্ট্রাকশন সেক্টরের জন্য ঝানু একটি দল পাঠানো হবে, তাদের সঙ্গে স্বয়ং তিনিও তদারকিতে থাকবেন। কেউ কেউ স্বেচ্ছায় রাজি হলেন। কাজে পটু হলেও আশাবরী মুখচোরা। সে এক কোনো বসে যাওয়া উচিত হবে কিনা তা চিন্তা করে মাথার কেশ পাকাতে লাগল। একসময় তার দিকে লক্ষ্য করে সিনিয়র প্রকৌশলী মুমিন বললেন, আশাবরীকে নেওয়া যায়। আই থিঙ্ক সি ইজ বেস্ট। বড় সাহেবের বয়স অল্প, বাবার কোম্পানি এখন নিজের, তবুও বয়সের ভার বুঝাতে তিনি একটা গোল চশমা পরেন। তিনি আশার দিকে অদ্ভুত কুরুচিপূর্ণ দৃষ্টিতে তাকিয়ে বললেন, ও বেস্ট? ওয়েল, তোমাকেও সিলেক্ট করা হলো। এরপর যা ঘটার খুব তাড়াতাড়িই ঘটে গেল। আশাবরী কাউকেই কিছু না জানিয়ে প্রয়োজনীয় সকল জিনিসপাতি পোটলাপুটলি বেঁধে ভগ্নচিত্তে মুন্সিগঞ্জের উদ্দেশ্য রওনা দিল। এমনকি সার্বক্ষণিক যোগাযোগ রাখা তারিনকেও সে কিছু জানালো না, পাছে সে তার প্রস্থানের খবর রাষ্ট্র করে দেয়। এবার একটু পেছনের ঘটনা বলা যাক। সেদিন সারারাত বিরতিহীন নিজের মনের সঙ্গে যুদ্ধবিগ্রহ করার পর পুরো ব্যাপারটা অভিনব নিজের মনের মধ্যে সাজাল। নিজেকে আশার অবস্থানে রেখে গোটা বিষয়টার আদ্যোপান্ত চিন্তা করল গভীরভাবে। আশবাড়ির মা পাগল ছিল। আজকাল পাগলের মা হবার গা গুলানো খবর অহরহ শোনা যায়। আশাবরীর মাও নিশ্চয় সেরকম কোনো লিপ্সার শিকার হয়েছিল এবং এতেই আশাবরীর অনাকাঙ্ক্ষিত জন্ম হয়। কিন্তু তাই বলে আশাবরী কেন এতে দোষী হবে? কেন সে লজ্জায় মরমে মরে যাবে নিজের পরিচয় বলতে গিয়ে? একজন পুরুষের একটা শুক্রাণুর মূল্য কি 10 মাস গর্ভধারণের চেয়েও মূল্যবান? না, এমন তো নয়। সমাজের রন্ধ্রে রন্ধ্রে এমন অনাকাঙ্ক্ষিত হাজারো শিশু কিশোর আজও বেঁচে আছে। তাদের কি উচ্চ স্বপ্ন নেই? তাদের কি অন্য সবার মতো সমান অধিকার নেই? বাবা মায়ের দোষে কিংবা শুধু এক নরপশুর দোষে তারা কেন আজন্ম দুঃখ ভোগ করবে? তারাও তো সৃষ্টিকর্তার তৈরি মানুষ। জন্মের পিছনে তো তাদের তো হাত নেই।
শেষ রাতের উদাম ছাদের কাকজ্যোৎস্নায় বসে অভিনব মনের আদালতে নিজেকে দোষী সাব্যস্ত করল। নিজেকে সে বুঝাল, আশাবরীর স্বীকারোক্তিতে সে বিচলিত কিন্তু আঘাতপ্রাপ্ত নয়, আশাবরী ফুলের মতো নিষ্পাপ। জন্মের কলুষতা তাকে তিলমাত্র স্পর্শ করেনি। তাহলে এক বুক অনুশোচনা নিয়ে অভিনব আশাবরীর নাম্বারে মেসেজ লিখল। আশাবরী, আমি তোমাকে কষ্ট দিতে চাইনি, কিন্তু ব্যাপারটা এমনভাবে ঘটে গেল যে কাল একবার এসো। দুর্ভাগ্যবশত সেই মেসেজ আশাবরী পড়তে পারল না। তার সস্তা দামের মুঠোফোনে বাংলা লেখা সাপোর্ট হয় না। অভিনবের লেখাগুলো গোটাকতক রহস্যজনক বর্গাকার বাক্সের মতো উঠে এলো আশার ফোনের স্ক্রিনে। এরপর 2 দিন পেরিয়ে যাওয়ার পরও যখন আশাবরীর কোনো রা নেই, তখন অভিনব আবারও মেসেজ লিখল। আশাবরী, আমি জানি তুমি আমার আচরণে আহত হয়েছ, কিন্তু এতটা অভিমান কারারও কিছু হয়নি। আজ রাতেই তুমি আসবে, নইলে। এই এসএমএসটাও আশার কাছে রহস্যময় হয়ে রইল। সে নিজেও জানত না তার মোবাইলে বাংলা সাপোর্ট হয় না, কিংবা বাংলা ফন্ট সাপোর্ট না হলে কেমন দেখায়। এরপরও যখন আশাবরীর কোনো উচ্চবাচ্য নেই তখন অভিনব ক্রোধান্বিত হয়ে সরাসরি ফোন দিল। আশাবরী সাইটে ফোন নিয়ে যাওয়া বন্ধ করে দিয়েছিল, তাও অভিনবের পূর্ববর্তী কাণ্ডের কারণে। কাজেই ফোন রিসিভ হল না। বিতৃষ্ণা বিষাদে বাসায় এসে ফোনটা যাচাই করারও ইচ্ছে আশার ছিল না। গোপনে খবর নিয়ে জানা গেল আশাবরী ঠিকই কর্মক্ষেত্রে সহ সব পূর্বমতো সব জায়গায় নিয়মিত আনাগোনা করছে। শুনে অভিবের জ্বলন্ত ক্রোধের অনলে রঞ্জক পড়ল। একটা সামান্য ব্যাপার নিয়ে এতটা বাড়াবাড়ি তার ঠিক পছন্দ হল না। একটু কিম্ভূত আচরণ না হয় সে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় করেছে, তাই বলে এভাবে সমস্ত যোগাযোগ বন্ধ করে বেয়াদবের মতো চুপ করে থাকলেও তো সমস্যা নিরসন হবে না। সে কি ভেবেছে অভিনব সেধে পড়ে তার কাছে মাফ চাইবে? থাকুক সে নিজের মতো। ব্যাস, দুজনার মধ্যে মারাত্মক ভুল বুঝাবুঝিটা দুজনার অজ্ঞাতেই হয়ে গেল। একদিকে অভিনব ভাবছে আশাবরী বেতামিজ, সে ফোন ধরেনি, এসএমএসের জবাব দেয়নি, 2 বার বাসায় ডাকার পরও আসেনি। অপরদিকে আশাবরী প্রাণপণে স্বাভাবিক থাকার চেষ্টা করেও ভেতরে ভেতরে পাহাড়সম অভিমান জমাতে লাগল। হলই বা সে কামজাত, হলই বা পিতৃপরিচয়হীন সমাজের ঘৃণ্যতম এক শ্রেণীর প্রাণী। তাই বলে কি একটা ফোন দিলেও তার মোবাইল ফোনটা অপবিত্র হয়ে যাবে? কোথায় গেল তার মানবতার? সে বাঁচল কি মরল একটা খবরও কি নেওয়া যায় না? পাষাণ গায়ক। এভাবেই নস্যি বিষয় নিয়ে নীরবে মানাভিমানের নিরবধি পাঠ চলতে লাগল। এর মধ্যে আশার আশপাশে ঘুরঘুর করা চেলাচামুন্ডারা ঢাকায় অবস্থানরত অভিনবকে দুরালাপনিতে জানাল আশাবরী তল্পিতল্পা নিয়ে বেরিয়েছিল আর ফেরেনি। বর্তমানে সে সিটি কমপ্লেক্সের কাজে মুন্সিগঞ্জে আছে। বেশ কিছুদিন থাকবে সেখানে। অভিনব কিছুটা স্বস্তির নিঃশ্বাস নিয়ে পরক্ষণেই ক্রোধ জাগিয়ে তুলে দ্রুতই মুন্সিগঞ্জে যাওয়ার একটা হেতু খোঁজা শুরু করল। ঘর ছাড়তে যে আশাবরী একেবারে সিদ্ধহস্ত তা এরই মধ্যেই অভিনবের জানা হয়ে গেছে। সুতরাং সেদিন রাতের অপমানকে সম্বল করে মেয়েটা যে আবারও দৃষ্টির বাইরে চলে যাওয়ার অব্যর্থ পরিকল্পনা এঁটেছে তার হৃদয়ঙ্গম করতে অভিনবের বেগ পেতে হল না। কাজেই যে কোনো মূল্যে আশাবরীকে তাকেই ফেরাতে হবে। হাতে সময় আছে ঢের। নতুন মুভির প্লেব্যাক গানটার কাজ শেষে ঢাকা থেকে ফেরার পথে তাকে গ্রেফতার করা যাবে। অনেক লাজলজ্জা আর নিজের উচ্চমার্গীয় ছদ্মবেশ দেখান হয়েছে। আশাবরীর তারা ঘাড় সোজা করে ছিনিয়ে আনতে কোনো অজুহাতের প্রয়োজন নেই। এরপর চুলোয় যাক তার চাকরি। যাযাবরের মতন দেশে দেশে ঘুরে কাজ করতে হয় এমন চাকরির অভিনবের হবু স্ত্রীর প্রয়োজন নেই।
সে তো দলে দলে বাচ্চা কাচ্চা সামলাবে আর পড়াশোনা করবে, বিএসসি করবে, এমএসসি করবে, প্রয়োজনে বিদেশে না, ঝামেলার রানীকে চোখের আড়াল করা মুশকিল। লাগামহীন ভাবনায় অভিনবের ঠোঁটের কোণে এক ছটাক মুচকি হাসি জেগে ওঠে, ধীরে ধীরে সারা মুখে ছড়িয়ে পড়ে। অভিনবের হাসিটা ভারী দারুণ। সে যেন স্পষ্ট দেখতে পাচ্ছে আশাবরী তার সৌম্যদর্শন কোটিতে একটা বাচ্চা দোলাচ্ছে আর অন্য হাতে একটা বই ধরে সুর করে পড়ছে। কি নির্মল সেই কল্পিত দৃশ্য! আদৌ কি তার কখনো দেখা হবে এমন দৃশ্য? মিউজিক ডিরেক্টরের ডাকে ধ্যানভঙ্গ হয় অভিনবের। তিনি সকরুণভাবে বলেন, দুশ্চিন্তা করবেন না অভিনব ভাই। যুথিকার সঙ্গে যা হয়েছে কপালের লিখন বলে মেনে নেন। এই দেখুন না, আমিও সিঙ্গেল। অভিনবের হাসি পায় ডিরেক্টরের মাথামুন্ডুহীন ধারণা শুনে। সে মনে মনে বলল, কয়দিন পর তাক লাগান খবর শুনবে ডিরেক্টর সাহেব। সন্ধ্যাকালে ক্লান্তশ্রান্ত হয়ে সাইট থেকে ফিরে এসে নিজের কামরায় ঢুকতেই ঝনঝন করে বেয়ারা সুরে আশাবরীর সেলফোনটা বেজে ওঠল। মাথা থেকে হলুদ হার্ড টুপিটা খুলতে যাচ্ছিল আশা। সে পিলা চমকে ওঠে, হাত নামিয়ে মোবাইলটা হাতের তালুতে তুলতেই দ্বিতীয়বারের মতো চমকে ওঠল স্ক্রিনে গায়কের নাম্বারটা দেখে। সঙ্গে তার হৃৎপিণ্ডটাও তোড়াক করে আপন অবস্থান থেকে নিজের চমকের কথা জানান দিল। পরমুহূর্তেই এক সিন্ধু অভিমানে আশার বুকের খাঁচা দলে একটা ঝড়ো বাতাস গলার কাছে এসে আটকে গেল। মানুষটার এতদিন পর মনে হল তার কথা। তবুও স্বয়ং গায়কের ফোন অগ্রাহ্য করার ক্ষমতা কিংবা সাহস কোনোটিই আশার নেই। সে কান্নার দলা গলাধকরণ করে একটু জোর দিয়ে ফোন রিসিভ করে কানে দিয়ে মিহি কণ্ঠে সালাম দিল। অভিনব সালামের জবাব না দিয়ে রুক্ষভাবে বলল, 2 মিনিটের মধ্যে নিচে নামো। ইউর টাইম স্টার্টস নাও। আশাবরী কিছু বলতে মুখ খোলার আগেই টুট 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 করে লাইন বিচ্ছিন্ন হয়ে গেল। মোবাইলটা হাতে নিয়েই আশা একদাপটে জানালার কাছে গিয়ে পর্দা সরিয়ে উকিঝুঁকি মেরে দেখল অদূরী গায়কের ঘুসঘুসে কালো গাড়িটি দাঁড়িয়ে। এক লহমায় মনটা তার অদ্ভুত ভাবাবেগে পূর্ণ হয়ে গেল। ব্যতিব্যস্ত হয়ে নিচে নেমে আসা গাড়িটিকে উদ্দেশ্য করে হাঁটতে হাঁটতে বারবার সময় দেখল 2 মিনিট পেরোল কিনা। গাড়ির কাছে ঘেঁষতেই আবছা কালো গ্লাস নেমে গেল যান্ত্রিক শব্দ করে। ড্রাইভিং সিটে গায়কের থমথমে কঠিন অথচ ঈষৎ সুপ্রসন্ন মুখটা মূর্তিমান হল। আশা কি করবে বুঝতে না পেরে আর্স্ট ভঙ্গিমায় পিটপিট করে তাকিয়ে দাঁড়িয়ে রইল। ভেতরে এসো। গায়কের মুখে চুইংগাম। মুখের ভেতর সেটি বার কয়েক পিষ্ট করে দৃষ্টি বিনিময় না করেই কথাটা বলল সে। আশার মাথার ভিতর অদ্ভুত রকম ফাঁকা ফাঁকা লাগছে। সে কয়েক পল ইতস্তত করে ধীরে ধীরে দরজা খুলে ড্রাইভিং সিটের পাশের সিটটায় ঢুকে বসল জোরসড়ো হয়ে। অভিনব বলল, ক্যাপটা খুল। আশা বিস্ময়মাথা দৃষ্টি অভিনবের ওপর ছড়িয়ে দিয়ে অনুজ্ঞা পালন করল। সাইটে কাজ করা আর হার্ড সেফটি ক্যাপ মাথা বসার সুবিধার্থে এবং বেনি রচনার লোকের অভাবে শুধুমাত্র ক্লিপ আটকে বোরকার ভেতরে চুল ছড়িয়ে দিত আশাবরী। এক্ষণে আকস্মাৎ অভিনব সুমুখে হামলে পড়ে খপ করে আশার গাল টেনে কাছে নিয়ে এসে পরক্ষণেই চুলের গোছায় ধরল। আশা ব্যথায় তীক্ষ্ণস্বরে ককিয়ে উঠল। অভিনব চুলের গোছাটা ভালো করে আয়ত্তে এনে টানটান করে ধরে জেরা করার ঢঙে বলল, কয়টা মেসেজ দিয়েছি? একটাও না। ব্যথায় চোখমুখ সংকুচিত করে বলল আশা। একটাও না? না। কয়টা কল দিয়েছি? একটা, একটু আগে। এর আগে দিইনি? পাইনি তো। দেখি কেমন ফোন ইউজ করো। বলেই আশার মুঠোবন্দি মোবাইলটা ফস করে কেড়ে নিয়ে চুলের আকর্ষণ শিথিল করে মেসেজ চেক করল। পরক্ষণেই পুরো ব্যাপারটা বোধগম্য হতেই একটা দীর্ঘশ্বাস ছেড়ে চুলের গোছা ছেড়ে দিল অভিনব। হাদা মেয়েটা মোবাইল কিনেছে ভিনদেশি কোম্পানির। ইচ্ছে হল এক আছাড়েই মোবাইলটা ভেঙে গুড়িয়ে দেয়,
কিন্তু মেয়েটার কষ্টে উপার্জিত অর্থে কেনা জিনিস গুড়িয়ে দেবার সে কেউ নয় ভেবেই নিজেকে নিরস্ত করল সে। নিজেকে প্রাণপণে নিয়ন্ত্রণ করে ভয় সিটিয়ে যাওয়া আশার দিকে নরম দৃষ্টিপাত করল অভিনব, মুগ্ধতা নিয়ে তাকিয়েই রইল মিনিট আধেক, এরপর শীতল কণ্ঠে শনৈ শনৈ বলল, সরি, তুমি সেদিন যা বলেছিল তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। সেদিন রাতেই আমি ভুল বুঝতে পেরে মেসেজ দিয়েছিলাম, কিন্তু তোমার ফোনে বাংলা ফন্ট নেই। আশাবরীর চোখজোড়া অভিমানের বৃষ্টিতে আর্দ্র হয়ে এল। অনেকটা ক্ষণ গাড়ির আবছা আলোয় নীরবতায় কাটল। একসময় আশা অভিক স্বরে বলল, গায়ক, আপনি আমার জন্য যা করছেন, আমি কি তার উপযুক্ত? কেন তোমার নিজেকে অনুপযুক্ত মনে হচ্ছে? জন্মে নয় কর্মে মানুষের যোগ্যতার প্রমাণ করে। আমি কখনোই তোমার থেকে আর এমন কথা আশা করব না। আশা অশ্বীভূতের মতো ঠায় বসে চুপ করে রইল। অনেক কথাকুঞ্জ জমে আছে হৃদয়াভ্যন্তরে। জমে আছে হাজারো বেসুমার জিজ্ঞাসার ঢিবি। কিন্তু কোনো কিছুই যেন গায়কের ইতিবাচক চিন্তার চাইতে বড় নয় এই মুহূর্তে। অভিনব আবার বলল, এই চাকরি তুমি আর করবে না। এখন এই ঝুঁকিপূর্ণ সময়বহুল কাজ করা মানে তোমার ভবিষ্যৎ থেমে থাকা। আজ এখনই তুমি আমার সঙ্গে ফিরে যাবে। বলতে বলতে অনেকটা উড়ো রোষাবিষ্ট হয়ে গাড়ি স্টার্ট দিল অভিনব। আশাবরী চোখ পাকিয়ে শশব্যস্ত হয়ে বলে ওঠল, কি করছেন? সমস্যা হয়ে যাবে। অর্ধেক কাজ। অভিনব হম্বিতম্বি করে বলল, উহু, আসছে কত কাজের মেয়ে, আমি আর একদিনও তোমাকে এখানে থাকতে দিচ্ছি না। খবরদার, ভুলেও জেদ করার চেষ্টা করো না। বিপন্ন আশা দেখল নিস্তার নেই, কাজেই তৎক্ষণাৎ মেনে নিয়ে আপোসের সুরে বলল, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমার প্রয়োজনীয় কাপড়চোপড়, জিনিসপত্র সব কামরায় নিয়ে আসি। অভিনব গাড়ির স্টার্ট বন্ধ করে তির্যক চোখে আশাবরীর আপাদমস্তক দর্শন করে নিয়ে ঠোঁট উল্টে বলল, ও সারাদিন এগুলোই পড়েছিলে না? তাই তো বলি, এত কটকটে ঘামের দুর্গন্ধ কিসের? সারা গাড়ি দেখি, যাও যাও, গোসল করে এসো একেবারে। আমি আধা ঘন্টা পর আসছি গাড়িতে গ্যাস ভরে। আর হ্যাঁ, ভুলেও এই কাপড়গুলো পলিথিন ভরে নিয়ে আসবে না। আশা লজ্জায় লাল হয়ে হেলমেট আর মুঠোফোনটা কুড়িয়ে নিল দ্রুত। এরপর তোড়বড় করে গাড়ি থেকে নেমে বোর্ডিং হাউজের দিকে ঊর্ধ্বশ্বাসে হাঁটা দিল। গায়ক না একটু বেশি বেশিই। এটা সত্য যে সারাদিন রোদে দাঁড়িয়ে দিকনির্দেশনা দেওয়ার কারণে শরীর ঘেমেছে, তাই বলে এভাবে অপদস্থ করার কি আছে? কিন্তু চাকরির কি হবে? দ্রুত, যা হয় হোক। চাকরি গেলে চাকরি মেলে, কিন্তু গায়কের একবার রগ চটে গেলে তা ঠিক করা মুশকিল। ভাবতে ভাবতে আশা জড়িত পদে বহুতল বোর্ডিংয়ের সিঁড়ি ভেঙে ওপরে উঠে নিজের কামরায় ঢুকল। নির্ভারভাবে কামরায় ঢুকে দরজা লকট করতেই ঘরের ঘুটঘুটে আধার নিমজ্জিত ঘরের ভেতর থেকে প্রচণ্ড কর্কশ স্বরে ভেসে এল, কি ব্যাপার আশা? সেই কবে থেকে তোমার জন্য অপেক্ষা করে আছি, গিয়েছিলে কোথায়? কণ্ঠটা চিনতে পেরে আশার ভেজা কণ্ঠনালী এক লহমায় শুকিয়ে চৌচির হয়ে গেল। এ তো তাদের বড় সাহেবের গলা, যে তাদের সঙ্গে নিজের শ্বশুরের কমপ্লেক্স তদারকি করতে এসেছিল। কিন্তু তিনি তো পাশের কামরাটা নিয়েছিলেন। এই অসময়ে সামান্য একজন নারী কর্মচারীর ঘরে কি মনে করে এলেন? এলেবেলে, অলক্ষণে চিন্তা করে আশার মাথার শিরা উপশিরায় রক্ত চলাচল দ্বিগুণ হয়ে গেল। সে কোনো মতে শুকনো ঢোক গিলে বলল, আমার কাজ তো শেষ স্যার, আপনি এখানে? কাজ তো সবে শুরু আশা। আমি তোমার সঙ্গে বড় একটি ডিল করতে এসেছি। বলতে বলতে বড় সাহেব অন্ধকারে পা টিপে টিপে আশার গা ঘেঁষে দাঁড়িয়ে ধা করে আশার ডান হাত চেপে ধরল।
অন্য হাত আশার ভয়ক্লিষ্ট তুলতুলে গালে রেখে সামনে অগ্রসর হল। নিমিষেই আশার আরতি হৃৎপিণ্ডে ছলাৎ করে রক্তের সফেন ঢেউ উঠে এল। সে বিকট এক ভয়ার্ত চিলচিৎকার দিকে বড় সাহেবের জঠর ঠেলে দূরে সরিয়ে দিতেই তিনি আবারও চুম্বকের মতন আশার কাছাকাছি এসে বিষধর সাপের মতন কোমর প্যাঁচিয়ে ফোঁস করে ফনা ধরলেন। আশাবৃ শীতে মুহ্যমান মানুষের মতো ঠগঠগ করে কাঁপতে কাঁপতে দুটো শব্দ আওড়াল। কি চান? তোমাকে। আশা শীতে মুহ্যমান মানুষের মতন ঠগঠগ করে কাঁপতে কাঁপতে দুটি শব্দ আওড়াল। কি চান? তোমাকে। ছাড়ুন। বলে আশা পাষণ্ডটার বাহুবল থেকে নিজেকে ছাড়িয়ে নেবার জন্য কেঁচোর মতো মোচড়ামুচড়ি শুরু করল। কিন্তু ওরম্বা বড় সাহেবের পৌরুষ শক্তির কাছে সেটা তেমন কাজে দিল না। চারিদিকে মিশমিশে অন্ধকার। লোকটা ধীরে ধীরে আশাকে কামরার ভেতরের দিকে নিয়ে যেতে বলল। বাঘ কখনো হরিণের শক্তিতে পরাজিত হয়েছে বলে শুনেছ? রাজি হয়ে যাও সোনা, নয়তো নিজেই কষ্ট পাবে। তুমি জানো আমি কি চাইছি। কামলালাসায় ন্যালনেলে গলায় কথাগুলো বলতে বলতে লোকটা আশার মুখ থেকে হাত নামিয়ে বক্ষদেশে হাত দিতে প্রবৃত্ত হলে আশা শেষ চেষ্টা সেরূপ ক্ষিপ্র গতিতে মুখ বাড়িয়ে কটকট করে তার আঙুল কামড়ে দিল। পরমুহূর্তেই সে আশার দন্তবিষে আঘাতপ্রাপ্ত হয়ে কুকুরের ন্যায় আস্ফালন করে দূরে ছিটকে গেল। আশা এক মুহূর্ত কালাতিপাত না করে হাঁপাতে হাঁপাতে মেঝেতে পড়ে থাকা হলুদ হার্ড টুপিটা উঠিয়ে নিয়ে সবেগে তার দিকে ছুঁড়ে মারল। এবারও হিংস্র পশুর মতন চিৎকার ভেসে এলো অন্ধকারের বুক চিরে। অনাকাঙ্ক্ষিত দ্বিতীয় ক্ষিপ্ত আক্রমণে প্রতিপক্ষ কয়েক মুহূর্তের নিমিত্তে নাজেহাল হয়ে পড়ল। আশা একান্ত নিঃসহায়ভাবে চাপা সুরে ঠোঁট টিপে অশ্রুবর্ষণ করে বুঝতে পারল সে একা কোনোভাবেই এই পশুটাকে কাবু করার শক্তি রাখে না। ওদিকে লোকটা অন্ধকারে আশেপাশে কোথাও ব্যথায় চাপাস্বরে কুইকুই করছে আর অকথ্য ভাষায় গালিগালাজ করে আজ আশার রক্ষা নেই এমন ইঙ্গিত দিচ্ছিল। বিধায় সে এই সময়টায় সাহায্যের উদ্দেশ্য মেঝেতে নিপতিত মোবাইলটা দুহাত ছড়িয়ে হাতড়াতে লাগল এবং একসময় পেয়েও গেল। ফোনটা হাতে নিয়েই সে দুরুদুরু কম্পমান বুকে থরথর করে কাঁপতে থাকা হাতে ডায়ালে থাকা অভিনবের নাম্বারটায় কল দিল। দুইবার রিং পড়ার সঙ্গে সঙ্গেই রিসিভ হল। আশা অকুলে কুল পেয়ে সশব্দ অশ্রুবিকৃত কণ্ঠে আতকা চেঁচিয়ে উঠল। গায়ক, আপনি আসুন, দেখুন এই লোকটা কেমন করছে। আমার ভয় করছে অনেক। অভিনবের মাথায় যেন আচমকা বাজ পড়ল। সে তোড়াক করে লাফিয়ে উঠে বলল, আশাবৃ, কি হয়েছে, তুমি কোথায়? ঠাস করে একটা চপেটাঘাত এসে পড়ল আশার কানে। মোবাইল উপর হয়ে ছিটকে গেল মেঝেও পাতা বিছানায় এক কোনো বিস্রস্ত চুল এলোমেলো হয়ে গালের ওপর হুড়মুড়িয়ে এসে পড়ল। মুখ গলে ব্যথাসূচক শব্দ নিঃসৃত হওয়ার আগেই গলায় শাপদ থাবা অনুভব করল আশা। লোকটা আশার কণ্ঠরোধ করেছে। খুব বেড়েছ না? ভালোই ভালোই বললাম শুননি। এবার আসো, আমি জানি কিভাবে আদায় করতে হয়। বলে আশার টুটি চেপে ধরে ঊর্ধ্বে তুলে বিছানার ওপর নিক্ষিপ্ত করল। আশা নিশিম ব্যথায় ককিয়ে উঠে হাত জোর করে আরতি জানাল। আল্লাহর দোহাই স্যার, আপনার পায়ে পড়ি, আমার গায়ে হাত দিবেন না। কে শুনে কার কথা? যে পুরুষ নারীদেহে লালায়িত সে কি আর ধর্মের কথা শুনে নিরস্ত হয়? আশা পায়ে পড়ল, হাতজোর করে সম্ভ্রম ভিক্ষা চাইল, তারও মাবন আছে সে কথা স্মরণ করিয়ে দিল মুহুর্মুহু। লাভ হল না। পাষণ্ড সেসব কথা কাতরোক্তি কামাগ্নিতে পুড়িয়ে বদখত হাসিতে উড়িয়ে দিল। এরপর বিপুল ধস্তাধস্তির একটি পর্ব সাঙ্গ শেষে ক্যাচক্যাচ করে একটানে আশার পরনের বোরকা ছিঁড়ে খুলে দূরে ছুঁড়ে ফেলে দেওয়া হল। আশা একপল সময় পেয়ে অন্যত্র দৌড় দিল। পুরো কক্ষ আশাবৃর বাঁচার দৌড়াতে এলোমেলো ধ্বংস্তূপের পরিণত হতে লাগল।
চাপা সুরে ক্রন্দন চালিয়ে গিয়ে পিছু হটতে হটতে অগ্রসর হতে থাকা লোকটাকে আঘাত করে নিজে বাঁচার কোনো অবলম্বন যাচাই করতে লাগল অভাগী আশা। ঠিক সে সময়, সেই অশনি সময়ে আশার হাঁটু লেগে একটি টিপয় কাত হয়ে ঝনাত করে একটি লৌহ শব্দের তরঙ্গ উৎপন্ন হয়েই ধীরে ধীরে দেয়ালের রন্ধ্রে রন্ধ্রে মিলিয়ে গেল। পায়ের কাছে ঠেকল গোটাক্ত আপেল, মালটা ফল কাটার ছুরি। আশার উদ্ভ্রান্ত মস্তিষ্ক নিজের অজ্ঞাতেই যার সন্ধান করছিল তারই শব্দ চিনতে নিমিষমাত্র দের হল না। আশা আর আতিবিতি না করে নিজেকে শক্ত করার চেষ্টা করে অশ্রুরোধ করে ধীরে ছুরিটা হাতে তুলে নিল। লোকটা ফোঁসফাঁস করে এগিয়ে এসে আশাকে জাপটে ধরল। কেনই বা আশাবৃ হঠাৎ নিজের দৌরাত্ম্য থামিয়ে আত্মসমর্পণ করল তাও তার কামস্পৃহ বোধিতে এল না। সে তো ঝাঁপিয়ে পড়তে পারলেই বাঁচে। সে তো কামন মাদ। আশা সুযোগে অপেক্ষায় করতে পারল না। লোকটা যেই নিজের দুহাতে আশাকে বিবশনা করতে হাত বাড়াল ঠিক সেই মুহূর্তে আশা অন্ধকারে সর্বোচ্চ শক্তিতে প্রশস্ত ছুরি চালাল। ছুরি কোথায় গিয়ে গেঁথে গেল কে জানে, ছলাৎ করে এক গ্লাস রক্ত যেন আশার সারা মুখ ভরিয়ে দিল। বড় সাহেব সম্পূর্ণ ভিন্নরকম একটা শব্দে আর্তনাদ করে ওঠে ধীরে ধীরে আশার কাঁধ থেকে হাত শিথিল করে ধপাস করে পায়ের কাছে ছিন্ন লতার মতো নেতিয়ে পড়ল। মৃদু মৃদু গোঙানির মধ্য দিয়ে চিরচির করে রক্ত ফিনকি দিয়ে বেরিয়ে দিকবিদিকে শনিতের থান বসাল। অল্পক্ষণ পরেই গোঙানি থেমে গিয়ে তোরপানো বন্ধ হয়ে গেল। আশা আধারের কোলে শব্দহীন নিষ্পলক দৃষ্টি মেলে ধরে ধীরে ধীরে দেয়ালে পিঠ ঠেকিয়ে শীতল মেঝেতে হেদিয়ে পড়ল। ভয়, আতঙ্কে হৃৎপিণ্ড যেন স্তব্ধ হয়ে গেছে তার। কিন্তু আফসোস হচ্ছে না এতটুকুও। লোকটা কি মরে গেল? পায়ের গোড়ালির কাছে উষ্ণ রক্তের কুটকুটে স্পর্শ পেল আশা। বজ্রাহতের মতো আতকে উঠল সে। ধাম করে কামরার দরজাটা খুলে গেল। দেয়ালের সঙ্গে প্রকাণ্ড শব্দে বাড়ি খেয়ে কেঁপে কেঁপে থেমে গেল সেটি। পরক্ষণেই মানুষের সারা শব্দ পাওয়া গেল। অন্ধকারের ঘনত্ব ফালাফালা করে ক্রমান্বয়ে জন পাঁচেক লোকের হাতে জ্বলে ওঠল মোবাইলের তীক্ষ্ণ আলোর ফ্ল্যাশলাইট। জুতা পরিয়ে লোকগুলোর এগিয়ে আসার শব্দে শব্দিত হল মেঝেতে। সবশেষে দেয়ালের সঙ্গে সিটিয়ে গুটিসুটি মেরে বসে থাকা আশাবৃর কানে পরিচিত নির্ভরযোগ্য একটি কণ্ঠ ভেসে এল। আশাবৃ, কোথায় তুমি? পরম আস্থায় ভাগ্যাহত শুষ্ক চোখ দুটো অশ্রুপূর্ণ হয়ে উঠল আশার। কেউ একজন সুইচবোর্ড টিপে লাইট জ্বালাতেই সবাই একসঙ্গে চমকে ওঠে, দুপা পিছিয়ে গেল। সঙ্গে আসা দুইজন অসংযমী লোক চোখমুখ অস্বাভাবিক বিস্ফারিত করে করে খুন খুন বলে চেঁচিয়ে উঠল। এতক্ষণে আশাবৃও দেখল লম্পট বড় সাহেবের ঘাড় ছুরিকাঘাতে এফোর ওফোর। নিকৃষ্ট চোখদ্বয় উন্মুক্ত, সেই লালায়িত জিহ্বা ওষ্ঠের কোণে এনে কামড়ে ধরেছে দাঁতে। প্রচণ্ড ঘোরে থাকা আশার মনে একটুও ভয়ের সঞ্চার হল না। বরং লোকটি মরেছে, জাহান্নামের চৌরাস্তায় গিয়েছে, দ্বিতীয়বার ঝাঁপিয়ে পড়া কোনো সুযোগ নেই। এই ভেবেই তার মন এখতিয়ারহীন খুশিতে ভরে গেল। অস্পষ্ট আবেদন নিশে নির্বিকার ছলছলে চোখ দুটো তুলে অভিনবের দিকে তাকালো আশা। অভিনবের কানে মোবাইল ধরা। আতঙ্কিত চোখে এই মাত্র যোগ হয়েছে কিছুটা স্বস্তি এবং ভয়। আশার ফোনটা এখনো অবধি চলমান থাকায় সে বুঝতে পেরেছিল আশার সঙ্গে কি হতে যাচ্ছিল। আশার হাত থেকে মোবাইলটা ছিটকে পড়ার পরও কক্ষের ভিতরের সমস্ত কথা এবং ধ্বংসযজ্ঞ শুনে অভিনব প্রায় টালমাটাল হয়ে নিজের সহচরদের নিয়ে তল্লাশি চালিয়েছিল মেয়েদের ঘরগুলোতে। শেষে না পেয়ে ম্যানেজারের সাহায্যে আশার ঘরের খোঁজ নিয়ে এখানে পৌঁছা। কিন্তু এর আগেই যা ঘটার ঘটে গেছে। সে দ্রুত রক্ত ডিঙিয়ে এসে অস্থিরচিত্তে আশার পাশে হাঁটু ভেঙে বসল। আশা একইভাবে ছলছল হাপুস নয়নে নির্বিকার তাকিয়ে রইল অভিনবের দিকে। গায়ককে এতটা বিচলিত কখনো দেখেনি সে। সম্ভ্রম রক্ষা করতে গিয়ে প্রাণ নিয়েছে। অন্যায় হয়েছে? অভিনব ভুরু সংকুচিত করে ফিসফিস করে বিপন্ন স্বরে বলল।
এটা কি করছো আশা? আশা আচমকা নিজের হৃদয়োচ্ছলতা নিয়ন্ত্রণ করতে না পেরে মুখে হাত চেপে হাঁটুতে মুখ গুজ ঝোড়ো করে কেঁদে দেয়। আমি কিছু জানি না, উনি আমাকে। কথাটা শেষ করতে না পেরে কান্নার মহড়া দ্বিগুণ হল আশার। অভিনব তৎক্ষণাৎ সান্ত্বনা দেওয়ার ভঙ্গিতে আশার পিঠে হাত রেখে বলল, ওকে ওকে ওকে, আমি জানি আশা। একদম উচিত কাজটাই করেছ। ভয় পেও না, আমি আছি। হা? আশা মুখ তুলে বলল। এখন কি হবে? অভিনব চোখ সরিয়ে চিন্তাক্লেশে বলল, পুলিশকে তুমি সত্য কথাটা বলবে। কিচ্ছু লুকাবে না। বাকিটা আমি দেখব। পুলিশ? পুলিশ কেন? আশার কণ্ঠ উঁচু হয়, কান্নার দলায় বিকৃত হয়, ওরা আমাকে মেরে ফেলবে গায়ক। আপনি কিছু একটা করুন। অভিনব অটল। আইন বহির্ভূত কিছুই সে করতে পারবে না। যদিও দেশে নীতির চেয়ে নেতার সংখ্যা বেশি হওয়ায় আইনকানুন ক্ষমতাসীন রাঘব বোয়ালদের হাতের মুঠোয়। সেই ক্ষমতা তার হাতেও কম নয় বই কি। কাজেই প্রাণেশ্বরী আশাকে নির্বিচারে জলাঞ্জলি দেওয়াও সহজ নয়। অভিনব এক পলক জঘন্য মৃত্যুলব্ধ লাশটার দিকে তাকিয়ে আশাকে আশ্বস্ত করে, লুকানো সমাধান নয়। চিন্তা করো না। আমি যতদিন বেঁচে আছি ততদিন তোমার ওপর কোনো আঙুল উঠলেই সেই আঙুল আমি ভেঙে দিব। খবর পেয়ে পুলিশ আসতে দেরি হয় না। পিছু পিছু দলবেঁধে সাংবাদিকরাও এসে ভিড় জমায় বোর্ডিংয়ের বাইরে। অকুস্থল পরিদর্শন করে বিভিন্ন নমুনা সংগ্রহ করে অফিসার বুঝতে পারে মূল ঘটনা কি। তবুও নিহত যেহেতু প্রভাবশালী তাই তদন্তের একটা ব্যাপার চাপবে ভবিষ্যতে। কাজেই আশাকে একেবারে মুক্তি দিয়ে দেওয়া যায় না। এতে উপরমহল ক্ষেপার সম্ভাবনা শতভাগ। তিনি চিন্তিত অভিনবকে আশ্বাস দেন, অভিনব সাহেব, আশাকে পুলিশ হেফাজতে রাখতে হবে। সরি। অভিনব বিষয়টা একইভাবে অনুমান করে রাজি হয়ে মাথা নাড়ল। বেশ, ওকে বোরকা পরিয়ে নিয়ে যান। ও এভাবে চলতে কমফোর্ট ফিল করে না। তাছাড়া প্রাইভেসির একটা ব্যাপার আছে। বোরকাটা একটি জরুরি নমুনা। ওটায় হাত দেওয়া যাবে না। আমরা ওকে চাদর আর হেলমেট পরিয়ে নিয়ে যাচ্ছি। আপনি বলেছিলেন ঘটনার সময়ে আশা আপনাকে কল দিয়েছিল, আমার বিশ্বাস আপনার ফোনে অটো রেকর্ডার আছে। আছে, কিন্তু সেটা আগে সাংবাদিকদের হাতে পৌঁছাবে, এরপর পুলিশের কাছে। কোনো দূরভিসন্ধি না থাকায় পুলিশ অফিসার অভিনবে বৃথা চাপ প্রয়োগ না করে প্রয়োজনীয় সব নির্দেশনা দিয়ে লাশ সরানোর আদেশ দেন। একদম শেষ সময়ে আশাবরী অভিনবের দিকে তাকাল। কি সরল আর পরিচ্ছন্ন দৃষ্টি। কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে সে মন কেমন করা গলায় বলল, গায়ক, আমাকে কবে নিতে আসবেন? অভিনব অন্তঃস্থলে কে যেন বেগারতে স্বর নিক্ষেপ করল। নিজেকে সে কোনো প্রকার নিয়ন্ত্রণ করে। আসব আশাবরী। খুব শীঘ্রই। তুমি দোষী নও, বরং তুমি একজন কুলাঙ্গারকে উচ্ছেদ করেছ। অফিসারের দিকে তাকিয়ে বলল, আমি নিশ্চিত যাচাই করলে এই লোকের বিরুদ্ধে শত নারী কর্মচারীর সম্ভ্রমহানির অভিযোগ পাওয়া যাবে। আশাবরীকে দুজন মহিলা পুলিশ বড় একখানা সাদা চাদর আর হেলমেট পরিয়ে বগলদাবা করে নিয়ে যায়। বেচারি বন্দিনী নয়নচকর টলটলে চোখ দুটো মেলে অসহায় দৃষ্টিতে অভিনবের দিকে ঘাড় ঘুরিয়ে তাকিয়ে থাকে আর সামনে অগ্রসর হয়। মুখভর্তি তার শুকনো রক্ত। অভিনব সারা তনু গলে যেন নিরাশার দীর্ঘশ্বাস নির্গমন হয়। সে ভাবে, আর কোনো মেয়ের এমন কঠিন জীবন আছে? এই মেয়েটার কপালের লিখন কেন এমন? এমনই ইঁদুর বরাত নিয়ে পাঠালে খোদা, তবে এত দেহসৌষ্ঠ বই বা কেন দিল? সপ্তাহ গড়াল আশাবরী কারাগারে। তার বিরুদ্ধে কোম্পানির মালিককে ষড়যন্ত্র করে হত্যার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
মামলা আশু করতে উঠল। এর মধ্যেই প্রমাণ লুপাটসহ আশাবরীকে ফাঁসিয়ে হারানো সম্মান ফিরিয়ে আনতে নিহতের পরিবার কঠিন দাবার চাল চালছে। দেশের সেরা লয়ারের হাতে পায়ে ধরে ধরে মামলা লড়তে নিয়ে আসা হয়েছে, কিন্তু লাভ বিশেষ হচ্ছে বলে মনে হচ্ছে না। অভিনবের মোবাইলের ফোন রেকর্ডটা সোশ্যাল মিডিয়া সহ দেশের সর্বত্র সংক্রমণের মতো ছড়িয়ে গেছে। কাজেই জনবল এখন আশার দিকেই। উপরন্তু অভিনবের ধারণা মতোই ওই কোম্পানির অনেক শারীরিকভাবে নির্যাতিত মহিলারা পরিচয় গোপন রেখে সংবাদ মাধ্যমে মালিকের বিরুদ্ধে সরাসরি ধর্ষণের অভিযোগ দিলেন। এতে বাদীপক্ষ ততোধিক দুর্বল হয়ে পড়ল। সুতরাং ভিত্তি থেকেই প্রতিপক্ষের মামলা যথেষ্ট নড়বড়ে এবং বৃথা বলে জ্ঞান হল সবার কাছে। অপরদিকে বিপর্যস্ত আশাকে দিনতক নিয়মিত কেউ না কেউ দেখতে এলো আর সান্ত্বনা বাণী শুনিয়ে গেল। গায়ক তো প্রতিদিন আসে বসে জ্ঞানগর্ণ কথা বলে মাথায় হাত বুলিয়ে পাথর আশাকে প্রসন্ন করার চেষ্টা করে। ইহিতা আর তারিন যুগপৎ এলো একদিন। কথায় কথায় তারিন রোষাবিষ্টা হয়ে বলল, বেশ করেছিস, একদম ভেঙে পড়বি না, তুই তো বাঁচিয়ে রাখিসনি। আমি হলে একেবারে যন্ত্র কেটে দিয়ে জিন্দালাশ করে দিতাম। সময় গড়াল আরও। অভিনব পরিস্থিতি বুঝতে চুপ করে রইল। আদালতে নিতান্ত অযাচিতভাবে যুক্তি উপস্থাপন আর উত্তরোত্তর মিথ্যাচার করে ঘটনা অন্যদিকে ঘুরিয়ে নিয়ে সে ৮০ চেহারার জর্জ আশাকে ১০ বছরের অশ্রম কারাদণ্ড দেওয়া দিল। তবে এটা প্রমাণিত হল যে আশাবরী নিতান্ত সম্ভ্রম রক্ষার্থে এবং আত্মরক্ষার্থে এই কাজ করেছে। এজন্যই তার সাজা কমিয়ে দেওয়া হয়েছে। মামলা যখন নিষ্পত্তি করে জর্জ কেটে পড়ল অভিনব, তখন বিপক্ষ দলের লয়ারের দিগ্বিজয়ী হাসির ওপর মুখ বাঁকিয়ে বলল, হাইকোর্টে আমি আপনাকেই আবার দেখতে চাই। লয়ার শ্লেষ মাখিয়ে প্রত্যুত্তর ছুড়লেন, নির্বাচনে আমি আপনাকেই ভোট দিব অভিনব, একটু দয়া করবেন। রায় দেয়ার পর কোর্টের সামনে সাংবাদিকদের প্রশ্নের তোপের মুখে অভিনব হাসির লহর ছড়িয়ে দিয়ে বলল, আপনাদের দৌড়াদৌড়ি একটু বেড়ে গেল, চোখ কান খোলা রাখবেন, কোথায় কি ঘটে তার ঠিক নেই। সাংবাদিকেরা জানতে চাইল, আসলে কে এই ভাগ্যবতী আশাবরী, যার জন্য আপনি এত আকুল? আপনার কারিশমায় তার একটা ছবিও তোলা গেল না। এর রহস্য কি? আশাবরী ভাগ্যবতী নয়, সে অদৃষ্টের পরিহাসের শিকার হওয়া একজন ভাগ্যাহত মেয়ে। সে চিরকাল আড়ালে রহস্যময় হয়েই থাকবে। শুধু আশাবরী বলেই নয়, আমি আজ পর্যন্ত সেখানে অন্যায় অনাচার দেখেছি, সেখানে রুখেছি, ভবিষ্যতেও রুখব ইনশাআল্লাহ। ঠিক 2 দিন পর গোটা চট্টগ্রামে নগরে যেন বোমা বিস্ফোরণ হল। অভিনবের উদাত্ত আহ্বানে দলে দলে সাধারণ আপামর, ছাত্র সমাজ রাস্তাঘাট ব্যানার প্ল্যাকার্ড প্রদর্শন করে অবরোধ করল। স্লোগান উঠল, আশাবরীর সাজা কেন? লম্পটের প্রতি মায়া কেন? জবাব চাই, জবাব চাই, আশাবরীর নিঃশর্ত মুক্তি চাই, ইত্যাদি ইত্যাদি। বন্দরের রাস্তা বন্ধ, এয়ারপোর্টের রাস্তা বন্ধ, তথা প্রধান প্রধান সব যোগাযোগ মাধ্যম জনসাধারণের উচ্ছৃঙ্খল পদচারণায় দলিতমথিত। সবার একটাই দাবি, নির্দোষ আশাবরীর মুক্তি চাই। অথচ গুটিকতক মানুষ ভিন্ন বাকিরা জানেও না মূলত আশাবরীকে। তবু সাধারণ জনগণ অভিনবের প্রতি অগাধ বিশ্বাস আর ভালোবাসাকে মিথ্যা প্রমাণিত না করে একডাকেই পথে নেমে এসেছে। বলা বাহুল্য, অভিনবের সান্নিধ্যের লোভেও অনেকে এসেছে। বাধ্য হয়ে পুলিশ এলোপাতাড়ি লাঠিচার্জ করল, কিন্তু কোনো কাজ হল না। প্রবাহমান জল যেমন তুচ্ছাতিতুচ্ছ বালির বাঁধ দিয়ে আটকানো যায় না, তেমনিভাবে জনস্রোতকেও পুলিশের 2-1 ঘা লাঠিচার্জে বিন্দুমাত্র টলানো গেল না। এভাবে প্রায় 1.5 দিন অতিবাহিত হবার পর অভিনবের ফোনে যোগাযোগ মন্ত্রীর কল এল।
তিনি রোষকষায়িত কণ্ঠে বললেন, অভিনব, দেশের একজন পরিচিত মুখ আর দলের একজন ভবিষ্যৎ রক্ষাকারী হিসেবে আমি তোমাকে স্নেহ করি। কিন্তু এই যে বাড়াবাড়ি করছো, এটা কি ঠিক? তুমি তো অর্থনীতিকে একদিনেই ধসিয়ে দিচ্ছ। কয়দিন পর পেঁয়াজ সংকটে পড়বে। বন্দরে মনকে মন পেঁয়াজ আটকে আছে। হচ্ছেটা কি? কে ওই আশাবরী? অভিনব জবাব দিল, আশাবরী কে সেটা মুখ্য নয়। তার সঙ্গে কি অবিচার হয়েছে সেটাই দেখার বিষয়। আপনারাও তো সুন্দরী একটা মেয়ে আছে, উইয়ে নাবিলা না কি যেন নাম, ফটোগ্রাফি করে দেশে দেশে। ভাবুন তো একবার, তার সঙ্গে যদি এই ঘটনা হতো। সুবিচার কি শুধু প্রভাবশালীদের জন্যই তোলা? তোমার আস্পর্ধা দেখে অবাক হচ্ছি। তোমার ক্ষমতা প্রতিষ্ঠার আগেই যদি তুমি অরাজকতা সৃষ্টি করো, তাহলে পরে তোমাকে সাহায্য করা অসম্ভব হয়ে পড়বে বাপু। মানলাম দেশখ্যাত গায়ক হিসেবে তোমার আলাদা প্রতিপত্তি আছে, কিন্তু সেটার অপব্যবহার তো মানা যায় না। অভিনব ছোট করে বলল, আনিস সাহেব, আমার আস্পর্ধার জন্য দুঃখিত। আপনি বিচক্ষণ মানুষ, বিষয়টা ভেবে দেখবেন। আপনার মেয়ে হলে আপনি কি একই কথাই বলতেন? যে নিহত হয়েছে সে শত মহিলা কর্মচারীর সম্ভ্রমহানি করেছে। এটা কিছু ফেলে দেওয়ার মতো? মন্ত্রী সাহেব দীর্ঘক্ষণ চুপ করে থেকে অবশেষে দলদলে কণ্ঠে বললেন, আমি দেখছি কি করা যায়। তোমার উচ্ছৃঙ্খল চেলাদের হটাও আগে। অভিনব ধূর্ত হেসে মোবাইলটা নামিয়ে রাখল। সে বিলক্ষণ জানে জনগণকে উস্কে রাজপথে নামিয়ে দেওয়া ঝুঁকিপূর্ণ। তবুও আশাবরীর জন্য সে যেকোনো ঝুঁকি নিতে রাজি আছে। মূলত তার সহযোদ্ধারা নির্বাচনের আগে নিজেদের প্রভাব কতটুকুন তা দেখিয়ে দেওয়ার জন্য নেমেছে বইকি। এক কাজে দুই কাজ আর কি। রথ দেখা হলো, কলাও বেচা হলো। 2-3 দিন পরের কথা। অভিনব কারাগারে আশাবরীর সম্মুখে বসে, হাতে দুটো বিরিয়ানির প্যাকেট আর অন্য প্যাকেট ভর্তি সিঙ্গারা। কারাগারের ঢলঢলে বাসি ডালে মৃত পোকা দেখার পর অভাগী দুদিন ধরে কিচ্ছুটি মুখে তুলেনি। কারারক্ষীর কাছে খবর শুনে তৎক্ষণাৎ খাবার হাতে ছুটে এসেছিল অভিনব। অভিনব নির্দ্বিধায় আশাবরীর সম্মুখে বসতেই আশা দুবলা অনাহার চোখ দুটো তুলে দেখল, এই কয়দিনের বিরতিহীন ঝুটঝামেলায় অযত্নের ছাপ পড়েছে মানুষটার মুখে। একরাশ দাড়িগোঁফ বর্ধিত হয়ে বিতিকিচ্ছিরি অবস্থা। তবুও যেন কি অদ্ভুত সৌম্য, পরিপাটি মানুষটা। লোকটা এত সুদর্শন কেন কে বলবে? একটা মিহি সুগন্ধ ছুটে আসছে তার গা থেকে। আহা, আশাবরী দুর্বলভাবে জানতে চায়, কেমন আছেন? অভিনব খাবারের প্যাকেটগুলো পাশ থেকে আশার সামনে এনে রেখে প্রসন্নভাবে বলল, বেশ ভালো। আশাবরীর দুচোখ মুক্তির আনন্দে ঈষৎ চিলিক দিয়ে ওঠল। কোনো ভালো খবর? এখনো পর্যন্ত না, তবে খুব শীঘ্রই পেয়ে যাবে। যোগাযোগ মন্ত্রীর সঙ্গে কথা হয়েছে, তাকে একটু দুর্বল জায়গায় আঘাত দিয়েছি। কাজ হয়ে গেলেই বিয়েটা সেরে ফেলব ইনশাআল্লাহ। তোমাকে বেঁধে রাখতে শক্ত বন্ধনের বিকল্প নেই, ঘরছাড়া কন্যা একটা। আশা ঈষৎ রাঙ্গা হয়ে চুপ করে রইল। অভিনব দেখল মেয়েটাকে, পিঠময় ছড়ানো দীর্ঘদিন চিরুনি না লাগা রুক্ষ শুষ্ক চুল, মলিন জামাকাপড়, ম্লান মুখ, দিশেহারা গভীর দুটো চোখ। সুডৌলপুষ্ট শুকনো ঠোঁটজোড়া একে অপরকে জড়িয়ে আছে অসহায়ভাবে। কিছুক্ষণ পর আশা ক্ষীণ একটা শব্দ করে ঠোঁটের জোড়া ছাড়িয়ে হতাশা ভরে বলল, আপনি আমার সঙ্গে মজা করছেন অথচ আমি। তো কি? এটাও অভিজ্ঞতা। অভিনব আশার নৈরাশা নস্যাৎ করার চেষ্টা করে, ছাত্র রাজনীতি করার সময় এক ছদ্মবেশীকে পিটিয়ে আমিও কি বিনা দোষে 6 মাস জেল খাটিনি? ওসব কিছু না। অনেকক্ষণ নীরবে কাটল।
অভিনব ভাবতে লাগল খাবারের কথা কিভাবে আশাকে নিজের আকুলতা প্রচ্ছন্ন করে বলা যায়। ভেবে ভেবে একসময় বলল, আশাবরি, অনেক দুশ্চিন্তা হয়েছে, এবার এগুলো খেয়ে নাও। আশা উন্মনা হয়ে কিছু একটা ভাবছিল, কিঞ্চিত চমকে ওঠা গলায় জানতে চাইল, কি এগুলো? দুটোতে বিরিয়ানি, একটাতে সিঙ্গারা। কষ্টের মধ্যেও আশাবরি শিরদাঁড়া টানটান করে দুই ঠোঁটে প্রান্তভাগে সূক্ষ্ম মেদুর হাসি বলয় তুলল। পরক্ষণেই প্রত্যুত্তরে কিছু না বলে আশা সর্বপ্রথম সিঙ্গারা প্যাকেটটি নিজের কোলে তুলে খচখচ করে কাগজ ছাড়িয়ে তাড়াতাড়ি একটা তুলে নিয়ে তৃপ্তিভরে মুখে পুরল। আশ্চর্যরকম অনুভূতিতে অভিনব মুখ ফিরিয়ে হাসল। উহেই মেয়েটা এতটা নির্মল না হলেও কি হতো না। তার অমানবিক নির্মলতাই তো অভিনবকে নিজের সীমা পেরিয়ে দুঃসাহসিক দুঃসাধ্য কাজগুলোতে হাত দিয়ে বাধ্য করছে। সে মানুষ নয়, তার মানসী। একটা সময় এমন একজন হাবাগোবা নারী তার কল্পনার রাজ্যে সর্বদা বিস্তার করত। আশাবরি একসঙ্গে দুতিনখানা সাবার করে একটু ক্ষান্ত হয়ে কথা বলল। 2 দিন খাইনি। আপনিও আসেননি। রাগ হয়েছিল খুব। তার কণ্ঠে সরল অভিমান। অভিনব নিঃশব্দপ্রশস্ত হেসে ঈষৎ ঝুঁকে বলল, রাগ হয়েছিল? কই, আমি তো টের পাইনি। আশা মুখ নামিয়ে চুপ করে খেতে লাগল। অভিনব হেসে ওঠে বলল, সে যাই হোক, খালি পেটে এখন আর অত সিঙ্গারা খেও না। শেষে মেশিন অটো হয়ে গেলে দৌড়াদৌড়ি করে কে? আশাবরি একথারও উত্তর না দিয়ে কিছুক্ষণ সলাজে চুপ করে আস্তে আস্তে খেয়ে চলল। এই জেলখানায়ও মানুষটার ভাড়ামও যায়নি। এত সুন্দর মুখে এমন বিচ্ছিরি কথা কভু মানায়? বেশ কিছু সময় অতিবাহিত হবার পর আশা সময় নিয়ে ধীরে ধীরে সরু কণ্ঠে বলে, গায়ক, আমাকে কবে নিয়ে যাবেন? আমি এখানে 10 বছর কিভাবে থাকব? আমি তো অন্যায় করিনি। অভিনব জানে ফাড়া অনেকটাই কেটে গেছে। সবরকম দাও মারা শেষ ইতোমধ্যে, তবুও সে আশাকে কিছু বলল না। প্রতিবারের মতো সান্ত্বনা বাণী ছুড়ল শুধু। যাওয়ার সময় হয়ে এলে অভিনব উঠে দাঁড়িয়ে অবশিষ্ট খাবারগুলোতে দৃকপাত করে বলল, ওগুলো তবে রাতে খেও। আমি একজন রক্ষীকে কিছু টাকা পয়সা দিয়েছি। ও তোমাকে লুকিয়ে খাবার এনে দেবে, আর কোনো প্রয়োজন থাকলে তাকে জানাবে। আসি কেমন? বলতে বলতে প্রস্থানোদ্যত হয়ে নিচু হয়ে সেল থেকে বেরিয়ে এলো অভিনব। আশাবরি তড়িৎ এগিয়ে এসে দুটো লোহার শিক ধরে ব্যাকুলভাবে বলে ওঠে, কাল আসবেন? কথা শুনে অভিনব ঘুরে তাকাতেই আশাবরি সসংকোচে মাথা নিচু করে নখ দিয়ে জংধরা লোহার শিক খুঁটে। বুকের কোথাও একটা খচখচে চাপা বেদনা জেগে ওঠে তার। অভিনব একটা নিঃশ্বাস টেনে লোহার শিকের ফাঁকে হাত গলিয়ে আসার যত্নবিবর্জিত গণ্ডে আলগোছে হাত রাখে। প্রতিদিন তো আসা যায় না আশাবরি, একটু ধৈর্য ধর। হ্যাঁ। আশাবরি বামে মাথা দুলিয়ে সায় দেয়। অভিনব মুচকি হেসে আশার গালে মৃদু মৃদু দুটো চাপড় দিয়ে এক সিন্ধু অতৃপ্ততা নিয়ে বেরিয়ে আসে। আহা, খাঁচার ভিতরের বন্দি পাখির মতন মেয়েটা কেমন ছটফট করছে। ভাবলেই অভিনবের রাতের ঘুম যেন হারাম হয়ে যায়। অন্যদিকে এত কিছুর পর মামতো বদলায় কি না তা নিয়ে সে সন্দিহান। হাজার হোক, সমস্যায় জর্জরিত একটা মেয়েকে কেই বা নিজের ছেলের বউ করতে চাইবে? আর যদি মা আশাবরির সংবেদনশীল সত্যটাও কোনো রকমে জেনে যান, তবে শুধু মা কেন, দুলু থেকে শুরু করে বাড়ির ঝিচাকর পর্যন্ত বাড়ির কেউই চাইবে না আশাবরি এ বাড়ির বধূ বেশে আসুক। কারণ পিতৃপরিচয়হীনদের শুধু মানুষ ওপর থেকে করুণাই করে চলার পথের সাথী কেউই করতে চায় না। এটাই কঠিন এবং ধ্রুব সত্যি। সুতরাং যা করার তাকেই করতে হবে এবং তা খুব দ্রুতই করতে হবে। অল্প দিন পর মামলা হাইকোর্টে উঠল। আবারও সেই নাকুচু কুচক্রি আতেল লয়ারের মুখোমুখি হল অভিনব।
তিনি স্বভাবসিদ্ধ সুরে বললেন। আবার দেখা হয়ে গেল অভিনব। শুধু শুধু টাকা নষ্ট করে এতদূর আসলেন। যে লাউ সে কদ। আপনার আশাই পরিকল্পিত খুনি। চলবে।